টু দা পয়েন্ট কথা বলবো। আজকের ক্লাসের একটা লেকচার শিট আছে। লেকচার শিটটা থেকে আমি কিছু পয়েন্ট ইলুস্ট্রেট করার চেষ্টা করব। বিসিএস এর একটা ভাইবা, এটা একটা পরীক্ষা, আবার পরীক্ষার ঊর্ধ্বে একজন প্রার্থী হিসেবে আমি যেভাবে ভাবি, অবচেতন মনে কিছু আমরা মিস্টেক করে ফেলি। এই ধরনের মিস্টেকস গুলো থেকে বাঁচিয়ে নিজের বেস্ট ভার্সনটা এক্সপেরিয়েন্সড, স্কিলড, সিনিয়র কিছু কর্মকর্তার সামনে নিজেকে উপস্থাপন করার জন্য সাবধান থাকা, সচেতন থাকা। আমাদের এখানে ভাইবার জন্য অবশ্যই সবচেয়ে বেশি সচেতনতার সাথে কাজ করতে হয়। একটা সিরিয়াসনেস রেখে কাজ করতে হয়, সিরিয়াসনেস রেখে ফেস করতে হয়। সিরিয়াসনেস রাখতে গিয়ে ওভারসিস হওয়া, যেটাকে আমরা হাইপার বলি, তো অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু হাইপার অ্যাক্টিভ হলে এটা অসুস্থতার পর্যায়ে চলে যায়। তো ভাইবার ক্ষেত্রেও আমরা অনেক কিছু আমরা জানি, ব্যাপারটা নিয়ে আমি পার্সোনালি কোথাও বলতে গেলে বলবার যোগ্যতা রাখি, কিন্তু সিরিয়াস হাইপার হাইপার হওয়ার কারণে, ওভার সিরিয়াস হওয়ার কারণে আমরা অনেক কিছু বিচ্যুতি ঘটে। তো নিজের আত্মবিশ্বাসটা ধরে রেখে সিরিয়াসনেসটাও রাখতে হবে। ধরেন আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানোর সময় আমি নিজে এমনিতেও পার্সোনালি ড্রাইভ করিও, আমার অভ্যস্ততা আছে। ধরেন আমি ইউটিউবে কোন একটা খবর চালিয়ে দিলাম, খবরটা শুনতে শুনতে আমি গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট কিন্তু হই না। কিন্তু দেখা যাচ্ছে হাইওয়েতে গাড়ি চালানোর সময়ে গান শুনে শুনে অথবা খবর শুনে শুনে গাড়ি অনায়াসেই চালাই। কিন্তু যখনই আমার একটু তাড়া থাকে, একটু সিরিয়াসনেস থাকে, তখন খবর বাজলেও খবরের দিকে আর কান মানে মনোযোগটা যায় না, তখন মনোযোগটা চলে যায় এই গাড়ি চালানোর দিকে। তাহলে অবচেতন মনে অবচেতন মনে আমরা অনেক কাজ করতে পারি। এই যে গাড়ি চালানোটা অবচেতন মনে করতে পারি, কিন্তু ভালোভাবে যখন চালাতে যাই তখন আর অবচেতন মনটা কাজ করে না, তখন সিরিয়াসলি পরিপূর্ণ চেতনাটা আপনার কাজে লাগাতে হয়, সম্পূর্ণ কনসাসনেসটাকে ব্যবহার করতে হয়। প্র্যাকটিক্যালি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, মনোযোগ দিয়ে একেবারে যখন, বিশেষ করে যখন স্পিডে গাড়ি চালাতে হয় মানে হাইওয়েতে, তখন আপনি আর খবর শোনা, গান শোনা, গান বাজলেও গানের দিকে আপনার মনোযোগ যাবে না, গাড়ি চালানোর দিকে আপনার মনোযোগটা পুরোপুরি চলে আসে। তাহলে অথচ অবচেতন মনে এই কাজটা আমরা করতে পারি। তো এই জন্য ভাইভাটার ক্ষেত্রে সচেতনতা, সম্পূর্ণ সিরিয়াসনেসটা রেখে এটাকে আমাদেরকে ফেস করতে হবে। এই জন্য অবচেতন মনের কাজ না, একেবারে পরিপূর্ণ সচেতনতার কাজ। তো ধাপে ধাপে আমি ক্লিয়ারলি পয়েন্টগুলো, আমি এই জন্যই একটা স্লাইড সামনে রেখেছি যেন আমার দরকারি কোনো পয়েন্ট মিস না যায়। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে ওভারঅল প্রিপারেশন গাইডলাইন, আমাদের কিভাবে আগাবো তা নিয়ে আলোচনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। ভাইবার মৌলিক ধারণাগুলো দিব। একটা বোর্ড অথবা একটা ইন্টারভিউ বোর্ড আপনার কাছে মোটা দাগে এই চারটা বিষয়কে যাচ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে কি খুঁজেন। আপনি যে পরীক্ষা দিবেন, এই পরীক্ষার্থীর কাছে কি চাই, চারটা জিনিস চাই এবং পরিকল্পিতভাবে চাই। আপনি ভাবতে পারবেন না 5 থেকে 7 মিনিটের প্রশ্নের ভেতরে আপনাকে এই চারটা পার্টকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে সুপরিকল্পিতভাবে তারা করে নিবে। এবং এক্ষেত্রে তারা দক্ষ, এবং তাদের নিজস্ব একটা পরিকল্পনা কিন্তু থাকে। এই প্রশ্ন করছি, কোন প্রশ্ন আপনাকে কোন সাইডটা জানতে চাইবে, এ ব্যাপারে আপনি যদি আগে থেকে জানেন, তাহলে আপনি অ্যালার্ট থাকবেন। ওই যে সিরিয়াসনেস থাকা, পরিপূর্ণ সিরিয়াস থেকে কাজগুলা করা। তাহলে প্রথমেই যে কথাটা দিয়ে ক্লাসটা শুরু করেছি ওটা হচ্ছে সিরিয়াস থাকবো, ওভার সিরিয়াস থাকবো না, তাহলে ভুল হয়ে যাবে। আবার এই খুব সহজ খুব সাদামাটা ভাবে নিব না, আবার বেশি ওভার সিরিয়াসলিও নিব না। তাহলে চারটা বিষয় কি খুঁজেন দেখেন। ভাই বাবু, শুধু আপনার জ্ঞান, জ্ঞান চাই। আমরা সবাই শুধু চিন্তা করি আমি কতটুকু জ্ঞানী, কতটুকু তথ্য দিতে পারছি, আমার কাছে কতটুকু ইনফরমেশন আছে। ইনফরমেশন চাইবে। ইনফরমেশন চাওয়ার ব্যাপারটা একটা ভাইভাতে অনেকগুলো পার্টের একটা পার্ট মাত্র, অথচ প্রিপারেশন হিসেবে আপনার কাছে শুধু জ্ঞানটাই প্রাধান্য পাচ্ছে। শুধু জ্ঞান কিন্তু এখানে প্রায়োরিটি পাওয়ার বিষয় না, এখানে আরো অনেক বিষয় চিন্তা করা হয়। দেখেন, আপনার সামগ্রিক ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি চাইবে। এখানে 4 পিলার্স নিয়ে আমরা আলোচনা করব। চারটা পিলার। একটা হচ্ছে আপনার জ্ঞান চাইবে, এটা একটা পার্ট। আপনার বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আপনার ব্যক্তিত্ব, এবং আপনার এটিটিউড বা মনোভাব। আপনি কি পজিটিভ এটিটিউডের মানুষ, নেগেটিভ এটিটিউডের মানুষ, এই কথাগুলো, এই বিষয়গুলো সাধারণত একটা কোন ধরনের প্রশ্নে মানে কথার ছলে আপনার কাছে জাজ করবে, সেটা আপনার আগে থেকে জানা থাকলে আপনি ক্লেভারলি ডিল করতে পারবেন বিষয়গুলা। তাহলে কয়টা পিলার পাচ্ছিলাম আমরা? চারটা। নলেজ, এই ব্যাপারগুলোকে আমি একটু ছোট ছোট করে ইলুস্ট্রেট করার চেষ্টা করেছি। 1 নম্বরে পাচ্ছি কি? নলেজ। তাহলে নলেজের ক্ষেত্রে অবশ্যই প্রথমে আসে আপনার একাডেমিক জ্ঞান, অবশ্যই সাবজেক্টিভ বিষয়।
এখন একাডেমিক জ্ঞান বলতে কি আসলে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এই এই জ্ঞানগুলাই এখানে খেয়াল রাখতে হবে। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ইকোনমিক্স থেকে পড়েছেন, ইংলিশ লিটারেচার থেকে পড়েছেন, যেখান থেকে আপনি পড়েন না কেন, এই বিষয়গুলোর মধ্যে আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। ঠিক না? ধরেন অর্থনীতি আপনার বিষয় ছিল, তাহলে অর্থনীতির সাথে কন্টেম্পোরারি ইস্যুগুলোর সাথে কানেক্টেড বিষয়গুলো নিয়ে একটু সচেতন হবো আমরা। তারপরে হচ্ছে একাডেমিক জ্ঞান বলতে শুধুমাত্র আপনার অনার্স এর বিষয়ের বাইরে উঠে বর্তমান ঘটনা। তাহলে কি স্যার আমাদের কি যদি অনেকে কথা বলছেন মাইক্রোফোন অন রেখে, যদি কথা বলবার থাকে তাহলে মাইক্রোফোনটা অফ করে কথা বলেন, মিউট করে রাখেন। হ্যাঁ, তাহলে এখানে এই একটা কথা মাথায় রাখবেন, অনেকেই একেবারে নতুন আছেন, অনেকে হয়তো আগে ভাইবা দিয়েছেন, তাও আমার কাছে এই ব্যাপারগুলোই গুরুত্বপূর্ণ। কারণ ভাইভাতে বিচ্যুতি হওয়া, ভাইভাতে মিস গিয়ে যদি চাকরিটা না হয়, নিজেকে মানিয়ে নিতে পারবেন না। তাহলে এখানে ধরেন কয়েকদিন আগে, এখন আমরা 49 এর জন্য ভাইবা দিতে যাচ্ছি, আবার 48 এর একটা ভাইবা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো 48 এর ভাইবার এই আমাদের তো স্টুডেন্ট ছিল, তো আমাদের এখান থেকে ক্যাডারও হয়েছে, মানে স্পেশাল ডাক্তারদের। তো দেখা যাচ্ছে ডাক্তারদের কাছে কি শুধু মেডিকেল সায়েন্সের প্রশ্ন করেছে নাকি আরো প্রশ্ন করেছে? বিশ্বাস করেন, এমন বোর্ডও আছে যে বোর্ডে মেডিকেল সায়েন্স থেকে রিলেটেড দু একটা প্রাইমারি প্রশ্নের বাইরে প্রশ্ন করে নাই, সরাসরি সবগুলো জেনারেল প্রশ্নই করা হয়েছে। এই জন্য আপনি স্পেশাল পরীক্ষা দিলেও আপনার কাছে একেবারে আপনি ধরে নিতে পারেন, একেবারে যদি আমি বেশি করেও ধরি, তাহলে আপনি ধরেন 60-40, অর্থাৎ 60% কোয়েশ্চেন হবে জেনারেল, 40% কোয়েশ্চেন হবে আপনার নিজের সাবজেক্টের সাথে রিলেটেড। এবং এখানেও দেখবেন সরাসরি কোর তথ্য তথ্য ইনফরমেশন জানতে চাইবে সাবজেক্টিভ, আবার 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 এখানে রিলেটেড টু কারেন্ট কারেন্ট ইস্যু, কারেন্ট ইস্যুস, অর্থাৎ নিজের সাবজেক্টের এমন পয়েন্ট যে পয়েন্টটা বর্তমান সময়ের সাথে রিলেটেড, এমন প্রশ্ন করবে এখানে আরো বেশি। একেবারে সরাসরি বেসিক ইনফরমেশন থেকে প্রশ্ন আসার মতো প্রশ্ন পাবেন 10 থেকে 20%, বাকি 80% প্রশ্নই মূলত জেনারেল প্রশ্নের সাথে মিলে যাবে, এই ধরনের প্রশ্নই হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, একটা ব্যাপার এখানে সাবজেক্টিভ এক্সপার্ট থাকার যে বিষয়, মনে করেন এক্সপার্ট থাকবে একজন, উনি একেবারে সরাসরি সাবজেক্টের ভেতরে ঢুকে প্রশ্ন প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে করবেন, এমন ধারণা ভুল। উনিও দেখা যাবে জেনারেলের কাছে চলে আসবেন। আবার মনে করেন আপনি ফিজিক্স থেকে ভাইবা দিচ্ছেন, এখন দেখা যাচ্ছে ওখানে বাকি দুইজন, একজন জেনারেল ইংলিশ থেকে পড়াশোনা করা, আর একজন অন্য সাবজেক্ট থেকে পড়াশোনা করা, একজন আছেন ফিজিক্স থেকে। তাহলে ওই যিনি এক্সপার্ট উনি প্রশ্ন করবেন, বাকি দুইজনের তো কিছু প্রশ্ন আছে। এই জন্য আপনার ভাইবার এই যে নলেজের ক্ষেত্রে যে বিষয়, এখানে শুধুমাত্র একাডেমিক জ্ঞানের পাশাপাশি কন্টেম্পোরারি ইস্যু গুলোর উপর সচেতন থাকতে হবে। কন্টেম্পোরারি ইস্যু বলতে বাংলাদেশ আন্তর্জাতিক, দুই দিকে খেয়াল রাখতে হবে। তো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীগুলোর ক্ষেত্রে সচেতন থাকার জন্য কি করবেন, আমি ধাপে ধাপে আসবো কথা। তাহলে একাডেমিক জ্ঞান বলতে, একাডেমিক নলেজ বলতে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স থেকে পড়েছেন বা কেমিস্ট্রি থেকে পড়েছেন বা অন্য সাবজেক্ট থেকে পড়েছেন, নিজের সাবজেক্টের বিষয় নয়, এখানে বাইরে কন্টেম্পোরারি ইস্যু, বাংলাদেশ আন্তর্জাতিকের কিছু বেসিক জিনিস সম্পর্কে আপনার ধারণা নিয়ে যেতে হবে। প্রথম পয়েন্ট গেল। এবার আসেন দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। এখানে আপনার বুদ্ধিমত্তা জন্য কি করবে, এই যে সমস্যা সমাধানের ক্ষমতা, বিশ্লেষণী শক্তি, কমন সেন্স, দ্রুত চিন্তা করা। এই ধরনের আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরেন আমার কাছে, আমি 37-এ যখন ভাইবা দিচ্ছিলাম, আমাকে প্রশ্ন করেছিল এই 70-এর 11% কত। অর্থাৎ এই আমি তো ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট না, কিন্তু আমার প্রথমেই আমার ভাইভাটা শুরু হয়েছে 70-এর 11% কত বলো। এটা বলার পরে আমার কাছে, অর্থাৎ পর পর কমপক্ষে 4টা প্রশ্ন করছে যেগুলো ফ্র্যাকশন রিলেটেড, গাণিতিক, শুরুতে। তারপরে আমাকে পাশের আরেকজন উনি বলছে ইন্ট্রোডিউস ইটসেলফ। ইন্ট্রোডাকশনে আসার আগেই একটা কাজ সেরে নিয়েছে এরা, সাইকোলজিক্যাল প্রশ্ন। এখন ধরেন আমার বন্ধু মুজাহিদ, আমরা একসাথে ভাবে দিয়েছিলাম, ও পুলিশ ক্যাডার। এখন তার কাছে প্রশ্ন করেছিল, ইজি প্রশ্ন দিয়ে উদাহরণ দিচ্ছি। ঢাকা সিটি, ঢাকা সিটির মধ্যে আসলে তার ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি পপুলেশন আছে। এখন ট্রাফিক প্রবলেম বা ট্রাফিক জ্যামের এই সমস্যাটা সমাধানের জন্য তোমার পরামর্শ বলো, তোমার পরামর্শ স্পেসিফিক। তাহলে এটা নির্দিষ্ট একটা সমস্যা। অথবা ধরেন আপনি কক্সবাজার থেকে ভাইবা দিতে গেছেন, কক্সবাজার আসলেই আপনার কাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবে। আপনাকে প্রশ্ন করলো বাংলাদেশের একজন, আহ, আমি স্যার শিক্ষা ক্যাডারে পরীক্ষা দিব, আমাকে এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য এই ধরনের জেনারেল প্রশ্নগুলো করবে। তাহলে বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট হিসেবে রোহিঙ্গা ইস্যু নিয়ে তোমার পরামর্শ বলবো, সরাসরি তোমার পরামর্শ, কোন পত্রিকায় কি লিখেছে, এই ধরনের তাত্ত্বিক কথাবার্তা না, আপনি কি ভাবেন, এরকম কথা চলে এই টাইপের অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো করবে। তারপরে হচ্ছে
ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব নিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আত্মবিশ্বাস, যোগাযোগের দক্ষতা, শিষ্টাচার, লিডারশিপ কোয়ালিটি। কথা বলার সময় আপনার মধ্যে কতটুকু লিডারশিপ কোয়ালিটি আছে, একজন কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে ডিল করতে পারবেন। অথবা একজন শিক্ষক ক্যাডার যদি হন, তাহলে আপনি নেতাই বটে, কারণ আপনি প্রতিদিন নেতৃত্ব দিবেন। অন্য নেতারা অন্য নেতারা ফেসবুকে বসে নেতৃত্ব দিতে পারে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি ক্লাসরুমে গিয়ে আপনার সামনে 250-500 স্টুডেন্ট প্রতিদিন, প্রতিদিন আপনার কাছে 1,000 স্টুডেন্টের সামনে আপনাকে নেতা হিসাবে তাদেরকে গাইড করার লিডারশিপটা আপনার মধ্যে আছে। এই ধরনের একটা মানে সুপার কোয়ালিটি আপনার দরকার, যেটা আপনি ভাবেন না। আপনি ভাবেন না শিক্ষক মানে হচ্ছে, মনে করেন একজন অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, তার মধ্যে যে ধরনের লিডারশিপ কোয়ালিটি দরকার, লিডারশিপ কোয়ালিটি সবচেয়ে বেশি দরকার একজন এডুকেশন ক্যাডারের। কারণ এডুকেশন ক্যাডার হচ্ছে লিডার মেকার, এবং তিনি যদি নিজে লিডার না হয়, তার মধ্যে যদি সেন্স অফ লিডারশিপ, কোয়ালিটি অফ লিডারশিপ, লিডিং আদার্স, এই কোয়ালিটি গুলো যদি তার মধ্যে না থাকে, দেন ইউ আর নট ক্যাপেবল টু বি আ গুড টিচার। হ্যাঁ, এবং শিক্ষা ক্যাডার মানে যে শুধু শিক্ষক, এই কথা নয়, এর বাইরে আরো কথা আছে, আমি ধাপে ধাপে বলবো। তাহলে এখানে সবচেয়ে এই জায়গার মধ্যে অবশ্যই যা বলছি আত্মবিশ্বাসের সাথে বলছি। এখন আপনি মনে করেন, যদি ভাবেন আপনার সামনে যারা আছে এরা অনেক নলেজেবল, আপনি যা জানেন একটু কম জানেন, উত্তরটা বলবার সময় যদি আপনার মধ্যে একটা মিন 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 করেন, অস্পষ্টতা থাকে, একটু কোনো শব্দ লুকিয়ে আড়াল করে বলেন, স্পষ্ট করে বোল্ড সাউন্ডে না বলেন, তাহলে আপনার কনফিডেন্সের রিফ্লেকশন কিন্তু করছে না। এই জন্য আত্মবিশ্বাস লাগবে। যোগাযোগের দক্ষতা, যোগাযোগের দক্ষতা বলতে আপনি যা বলছেন তা ক্লিয়ারলি, আপনার ল্যাঙ্গুয়েজের স্মার্টনেস, বোঝানোর ক্ষমতা, অর্থাৎ আপনাকে অবশ্যই ওরা অডিয়েন্স, আপনি বক্তা, বক্তা হিসেবে তারা শ্রোতা, এবং শ্রোতাগুলো যেহেতু অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি নলেজেবল, স্কিলড, এক্সপেরিয়েন্স, তাদের জন্য শব্দ চয়নের ক্ষেত্রে আপনি একেবারে কোহেরেন্স রেখে কমিউনিকেটিভ একটা সেন্টেন্স ডেলিভার করতে পারেন কিনা, এই জিনিসগুলো। তাহলে ভদ্রতা, এগুলো নিয়ে আরো কথা আসবে, তবু ভদ্রতা, যেমন শিষ্টাচারের ক্ষেত্রে কথা বলার সময় আপনি হাত নেড়ে নেড়ে কথা বলছেন কিনা, অথবা পরিমার্জিত যথেষ্ট পর্যাপ্ত বিনয় আছে কিনা। আপনি যতই মেধাবী হন, যতই যোগ্য হন, ওরা আপনার সিনিয়রদেরকে সম্মান করার ক্ষেত্রে আবার বিনয় দেখাতে গিয়ে একেবারে কচ্ছপের মতো বা খরগোশের মতো বাঘের সামনে, টাইগারের সামনে একেবারে গুজে যাওয়া, এরকম হচ্ছেন কিনা, এই ব্যাপারগুলো। স্ট্রেট ফরওয়ার্ড থাকা, কিন্তু বিনয়ের কোনো ঘাটতি না থাকা, এই ব্যাপারগুলো। আর লিডারশিপ কোয়ালিটির কথাটা বললাম আমি। তারপরে হচ্ছে 4 নাম্বার, এখানে এটিচিউড বা মনোভাব। এটিচিউডের মধ্যে সবচেয়ে দুইটা বিষয়, এখানে বাকি সবগুলোই বিষয় থাকবে, কিন্তু আমি এখানে 3টে পয়েন্টকে মেনশন করেছি। একটা হচ্ছে দেশপ্রেম, অর্থাৎ যে কোনো কথা বলার সময় দেশকে সবার ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া। এই জিনিসটা আপনার ভেতরে আছে কিনা, অনেস্টি আছে কিনা, এবং দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি বা সেন্স অফ রেসপন্সিবিলিটি আপনার মধ্যে কতটুকু আছে। এগুলো না থাকলে ক্যাডার পর্যন্ত হওয়ার এবিলিটি বা যোগ্যতা বা আপনাকে চয়েস করার কোনো অর্থই নেই। আপনি অনেক তথ্য পেরেছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন, সাবজেক্টিভ সব প্রশ্নের উত্তর দিয়েছেন, এগুলো বাহানা মাত্র। আপনাকে বাদ দেওয়ার অনেক ধরনের ব্যাপার আছে, ঠিক আছে? এরুগেন্ট মনে হলেই আপনাকে বাদ দিবে। সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। তাহলে মোটা দাগে আমি আপনাকে কয়টা পয়েন্টের দিকে মনোযোগ আকর্ষণ করেছি? 4টা। নলেজ চাইবে, নলেজ মানে নিজের সাবজেক্টের জ্ঞান নয়, শুধু পারিপার্শ্বিক জ্ঞান, এক্সট্রা জ্ঞানগুলো আপনার চাইবে, বিশেষ করে কন্টেম্পোরারি ইস্যু, এবং মনে করেন বাংলাদেশের স্টাডিজ। দেখেন, একটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র বর্তমান ঘটনা, মানে বাংলাদেশের বর্তমান ঘটনা ওরকম বলে নেই। এখানে অনেকে আবার ভুল বুঝতে পারেন। দেখেন, একটা হচ্ছে একাডেমিক জ্ঞান, আর একটা হচ্ছে কারেন্ট ইস্যু, আর একটা বাংলাদেশ স্টাডিজ, আর একটা আন্তর্জাতিক স্টাডিজ। বাংলাদেশ স্টাডিজ মানে ধরেন বাংলাদেশ। তো বাংলাদেশ হিসেবে আমার দেশের একজন সিভিল সার্ভিসের কর্মকর্তা হবেন, এই আমার দেশের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এই দেশটা পরিচালনার জন্য একটা কান্ট্রি ম্যানেজমেন্ট মেকানিজম আছে, একটা বাংলাদেশের একটা অর্থ ব্যবস্থা আছে, এই দেশটা পরিচালনার জন্য একটা সংবিধান আছে, এটার একটা সরকার ব্যবস্থা আছে, সরকারের আয়ের সিস্টেম আছে, সরকারের ব্যয়ের পদ্ধতি আছে। তাহলে অর্থ কিভাবে আসে, অর্থ কিভাবে দেয়া হয়, এই বিষয়গুলো। তাহলে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইস্যুস, বাংলাদেশের রিসোর্সেস, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কতটুকু সচেতন। এখানে আপনি মনে করেন কেমিস্ট্রি থেকে পড়ছেন, কেমিস্ট্রি যতটা বিক্রিয়া জিজ্ঞেস করতে প্রত্যেকটা বিক্রিয়ায় আপনি পেরেছেন, কিন্তু বাংলাদেশের দেশ সম্পর্কে, দেশ দুনিয়া সম্পর্কে আপনার কোনো খবর নাই। আপনি আসলে এই টপ লেভেলে চাকরি করার যোগ্যতা রাখেন না। এই জন্য বেসিক জিনিসগুলোর উপর একটা সুস্পষ্ট ধারণা রাখা একেবারে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিকের ক্ষেত্রে কিছুটা মার্জনা করা হতে পারে, আন্তর্জাতিকের ক্ষেত্রে শুধুমাত্র কারেন্ট ইস্যুগুলোর উপরে নজর দিব আমরা। এবার আসেন, তাহলে 4টা পয়েন্ট, 4টা পয়েন্ট নিয়ে ছোট ছোট কিছু কথা বলেছি। এবার আসেন, তাহলে ভাইবা হলো, তাহলে ভাইবা জিনিসটা কি? এটা নিয়ে আমরা প্রথম ধাপে দেখলাম ভাইবাতে কয়টা জিনিস চাওয়া হয়, 4টা। এবার আসেন, ভাইবা প্র্যাকটিক্যালি একটা ভাইবাতে কি মানে কি ধরনের বিষয়গুলো ঘটে, ওখানে আমি স্পেসিফিক একটা পয়েন্ট মেনশন করেছি। এটা হচ্ছে মূলত ভাইবা একটা কথোপকথন, একটা ইন্টারভিউ, একটা সাক্ষাৎকার, একটা কনভারসেশন,
কিন্তু এমন কনভারসেশন যে কনভারসেশনটা স্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড কনভারসেশন। ওই যে প্রথমে বলেছি, আপনার ইন্টেলিজেন্স, আপনার নলেজ, আপনার অনেস্টি, এই বিষয়গুলো জাজ করার জন্য তারা এমন এমন ভাবে কথা বলবে, কথা ছলে 5 5 থেকে 15 মিনিট, আধা ঘন্টাও ভাবে হতে পারে। যেমন আমি আমি নিজে আমার 3টা ভাইবা, প্রত্যেকটাই আগে যেটা সবচেয়ে কম ছিল ওটাই 21 মিনিট ছিল। তাহলে এই ভাইবা গুলোর ক্ষেত্রে কথাবার্তা অনেক আসবে। আপনাকে মানে আগে থেকে যদি আপনি সচেতন থাকেন, আপনাকে এই যোগ্যতা যাচাই করার জন্য এই প্রশ্নটা করা হচ্ছে। তাহলে আমরা কথা বলবে, কিন্তু কথাগুলোর মধ্যে একটা কাঠামো আছে। ইনি আপনার নলেজ যাচাইয়ের জন্য এই প্রশ্ন করেছে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যাচাইয়ের জন্য এই প্রশ্ন করেছে, আপনার অনেস্টি যাচাই করার জন্য এই প্রশ্ন জিজ্ঞেস করেছে। তাহলে এটা একটা কনভারসেশন, কিন্তু গতানুগতিক কনভারসেশন না, এটা একটা প্ল্যান্ড কনভারসেশন, স্ট্রাকচার্ড কনভারসেশন। এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসেন, ভাইবার প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? আমাদের কাছে যে কয়দিন সময় আছে, প্রিপারেশন নেওয়ার জন্য আমরা এখানে 3টি স্টেপ মেনে চলবো। উপরে আবারও একেবারে খেয়াল রাখবেন, 4টা বিষয় আপনার কাছে জানতে চাইবে। এই 4টা বিষয়ে আপনার এই এই বিষয়গুলো খেয়াল করতে হয়। এই 4টা বিষয়ের জন্য ফেস করার ক্ষেত্রে, যেন আমরা কোয়ালিটি একটা ভাইবা ফেস করতে পারি, তার জন্য আমরা 3টে স্টেপ মেনে চলবো। আমার প্রিপারেশনের মধ্যে আমাদের টোটাল পুরা ভাইবা শুরু থেকে শেষ পর্যন্ত আগের প্রিপারেশন সহ এই বিষয়গুলো মোটা দাগে আমাদের মানতে হবে। প্রথমে আসেন, এখানে আমি লিখেছি কি, এই 1 নাম্বার পয়েন্ট, দ্য বিফোর অ্যান্ড ডিউরিং। দ্য বিফোর অ্যান্ড ডিউরিং অর্থাৎ ভাইবার আগে এবং ভাইবার চলার সময় কি কি জিনিস লাগবে। নিচে নিচে ব্যাখ্যা আছে, আমরা সিটের মধ্যে লেখা থাকবে। তবে একবার মুখে শুনলে জিনিসগুলো কানে বাজবে, মনের মধ্যে স্থির হবে। প্রথমে আসেন ডকুমেন্টস। অবশ্যই বিসিএস এর মতো একটা পরীক্ষায় কোনো ধরনের ডকুমেন্ট মিস থাকবে, কোনো কাগজপত্র শর্টস থাকবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। একেবারে অনেক আগে থেকে এই টোটাল পেপারস আপনি রেডি রাখবেন, ইনক্লুডিং অরিজিনাল পেপারস। সেটা সার্টিফিকেট, এসএসসি থেকে শুরু করে যত কাগজপত্র আপনার লাগবে, এগুলো এর মধ্যে আপনারা ইনস্ট্রাকশন পেয়ে গেছেন। তো কোনো কাগজপত্রের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। আমরা এমন দেখেছি, পরীক্ষার দিন সকাল, মনে করেন সকাল 10টায়, নিয়ম হচ্ছে আপনারা আগে থেকেই মনে করেন 9টা থেকে আমরা পৌঁছে গেছি সবাই। ওই দিন মনে করেন 145 জনের ভাইবা ছিল, জাস্ট এক্সাম্পল। আমি তো বারে বারে ফেস করেছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি। তো আমরা ওখানে পিএসসি তে প্রথমে ঢুকবার পরে ওখানে একটা হল রুম আছে, হল রুমের মধ্যে সবাইকে বসানো হয়। সবাইকে বসিয়ে রেজিস্ট্রেশন নম্বর অনুসারে ওখানে একটা লটারি হয়। লটারিটা আপনি দেখবেন না, জাস্ট আপনাকে ঘোষণা করা হবে রোল নম্বর এত থেকে এত, অত তলায়, ওই তলায় অত নম্বর রুম, এত থেকে এত, এত নম্বর রুম, এত থেকে এত, এত নম্বর রুম। এখন দেখা যাচ্ছে ওখানে কাগজপত্র আমাদের সময় এরকম ছিল, এক এক সময় এক রকম। আমাদের সময়ে পরীক্ষার আগে কাগজপত্র গুলো নিয়ে নিত, এখন পরীক্ষার সময়ে এই কাগজপত্র গুলো নেওয়া হয়। এখন আগে কাগজপত্র গুলো নিলেও পরীক্ষা যেদিন সেদিন কিন্তু আপনাকে ফটোকপি এবং অরিজিনাল কপি সবগুলোর ফাইল লাগবে। এখন আপনাকে দুই দুই সেট করতে বলেছে, আপনি 3 থেকে 4 সেট ফটোকপি আলাদা করে ফাইলে রেডি রাখবেন, মূল জিনিসগুলো আলাদা একটা ফাইলে। তাহলে 2টা ফাইল মিলে একটা রেডি করে ডকুমেন্ট গুলো রেডি করে রাখবেন। এখন আমি দেখেছি তার কাগজ এখানে, এবং এটা দরকারি কাগজ। এখন তার ঘটনা কি ঘটলো, এই কাগজের টেনশনে তার ভাইবাটা আর ভালো হয় নাই। এমন ঘটনা যেমন ঘটছে। আবার আহ, মানে সে খেয়ালই করে নাই, ভাইবা পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে যখন কাগজগুলো মানে ভাইবা দিয়ে ঢুকার সময়ে ভাইবা বোর্ডেই তাকে প্রশ্ন করা হয়েছে এই কাগজটা কই, তখন সে একটা নার্ভাসের শিকার। যদিও এরকম একটা কেসের মধ্যে আমাদের একটা প্রার্থী, ওর নাম চুরুভাইয়া কাশেম, সে এডমিন কার্ড পাইছে, তারও একটা কাগজ মিস গেছিল। যদিও সে নার্ভাস হওয়ার সুযোগ পায় না, সে জানতোই না যে এই কাগজটা তার নাই। সুতরাং ডকুমেন্টেশনে আমরা একটু সাবধান থাকবো। পোশাক আশাকের ক্ষেত্রে এগুলো এখনকার প্রার্থীরা সবাই জানে। এগুলো আগেরকার প্রার্থী যখন অনলাইন সোশ্যাল মিডিয়া এত ভিডিও এত ইয়া ছিল না, তখন আমাদেরকে এগুলো বুঝিয়ে দিতে হতো। তবে একেবারে ফর্মাল, ফর্মাল কাপড় চোপড় আগে থেকে রাখবেন। পুরোনো কাপড় চোপড় পরবো না। অবশ্যই ওই দিন আমরা নতুন কাপড় চোপড় পরবো। আর কাপড়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সেলাই করা কাপড় পরতে, যদি প্রথমবার বাইরে দিয়ে থাকেন। সেলাই করলে তাহলে আপনার আপনার প্যান্ট কালো, শার্ট এক কালার, ভিন্ন কালারের কোনো শার্ট পাবেন না, এক কালার। এখন কালো শার্টের সাথে কালো প্যান্টের সাথে সাদা শার্ট পরবো কি অন্য শার্ট পরবো, অন্য শার্ট পরলে যে ভুল হবে তা নয়। তবে এখন আপনি মনে করেন ভাই দিতে যাচ্ছেন, আপনি শার্ট পরেছেন একেবারে টুকটুকে লাল একটা শার্ট, তাহলে দেখতেই তো আপনার কাছে আপনাকে ফেলি ফেলি লাগে। এই জন্য একেবারে সোজা কথা হচ্ছে, এখানে কালো প্যান্ট সাদা শার্টের দিকেই আপনি ঝুঁকবেন। আর আপনার যে শু, এই শুর ক্ষেত্রে অক্সফোর্ড শু, অক্সফোর্ড শু। তারপরে হচ্ছে অবশ্যই ছেলে হলে এখানে আমাদের
টাই পরা লাগবে। এবং টাইয়ের সাথে যদি অভ্যস্ত না হন, আগে থেকেই কাপড় চোপড় গুলো পরে দুই একবার ট্রাই করবেন, ট্রায়াল দিবেন, জিনিসগুলো যেন ইয়া হয়। সেলাই হলে স্যুট হয়, সেট হয় ভালো, এই জন্য কাপড় চোপড়। আর মেয়ে হলে আপনি যে কোনো কাপড় পরতে পারেন। এখানে অবশ্যই থ্রি পিস পরা অথবা শাড়ি পরা, যেখানেই আপনার ভালো লাগে, যে যে জায়গায় আপনি কমফোর্ট, শাড়ি পরতে হবে এই চিন্তা ভুল। থ্রি পিস পরে আপনি শালীনতা রাখবেন। মনে করেন আপনি অনেক বেশি ফ্যাশন সচেতন, একেবারে টি শার্ট পরে ঘুরতে পছন্দ করেন, কিন্তু টি শার্ট পরে ভাইবা দিতে যাবেন না। ওখানে গিয়ে একজন কর্মকর্তা হিসেবে একটা অফিসিয়াল, ওকেশনাল, ফর্মাল। তো ফর্মাল বলতে একেবারে বিদঘুরে টাইপের কোনো মেকআপ টেকআপ যেন না থাকে, কিন্তু আবার একেবারে যেন আপনাকে দেখতে সুন্দর লাগে ওরকম না, একটু পরিশীলিত পরিমার্জিত অবস্থায় যাওয়াটা ভালো। তাহলে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে একটু সহজ, ছেলেদের ক্ষেত্রে পার্টিকুলারাইজ করা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে। এরপর হচ্ছে দাড়ি এবং চুল। দাড়ি এবং চুলের ক্ষেত্রে, চুল পরীক্ষার আগে রাতে কাটবেন না, একেবারে কমপক্ষে 3 দিন 4 দিন আগে চুল কেটে ফেলবেন। শেভ করার ক্ষেত্রে আগের দিন, আগের রাতে শেভ করতে পারেন, তাও একদিন আগে করলে দেখতে ভালো লাগে, কারণ শেভ করার সাথে সাথে ছেলেদেরকে একটু কেমন যেন উস্কো মানে আগে লাগে। হ্যাঁ, তাই জন্য দাড়ি এবং চুলের ক্ষেত্রে কমপক্ষে 2 দিন 3 দিনের ক্ষেত্রে চুলটা একটু আগে করতে পারেন, শেভ করার ক্ষেত্রে একদিন আগে করে রাখতে পারেন, অথবা আগের রাতে করলেও সমস্যা হবে এমন কিছু না। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে শারীরিক মানসিক প্রস্তুতি। একেবারে অনেক বেশি এ, একটু 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 সিরিয়াস থাকবেন, রাত দিন পড়তে থাকবেন না, বিভিন্ন জায়গা থেকে তথ্য মুখস্থ করতে থাকবেন না, এতে বিচলিত হবেন, কনফিউশন বাড়বে। সিরিয়াস থাকবো, খাওয়া নাওয়া গুলা ঠিক রাখবো, বিশেষ করে পরীক্ষার সময়টাতে, এগুলো পরীক্ষার সময়ের কথা বলা হচ্ছে। রুটিন মেনে চলুন বলতে পরীক্ষা এটা জাস্ট এটা বলার আছে বলা। এরপর আসেন এই ডিউরিং দ্য পারফরমেন্স, দেখেন এই পয়েন্টটা খেয়াল করেন। এটা হচ্ছে মূলত ভাইবা বোর্ডের ক্ষেত্রে। এখানে কি কয়েকটা কথা বলবো। প্রথমে হচ্ছে এন্ট্রি। এন্ট্রির ক্ষেত্রে দরজায় গিয়ে দরজায় টুকা দিবেন না। দরজাটা থাকবে হার্ড, দরজাটা থাকবে একটু কঠিন, একটু প্রেসার দিয়ে দরজাটা খুলতে হবে, স্প্রিং আছে পিএসসির দরজাগুলো নতুন বিল্ডিং এর। তাহলে এখানে আপনাকে এমনিতেই বেল দিয়ে প্রবেশের জন্য, ওখানে অফিস সেক্রেটারি থাকবে বা অফিসে মানুষ থাকবে, উনি বলবে আপনি যান। আপনি দরজায় গিয়ে দরজাটা খুলে একেবারে মানে আপনাকে যখন পুরোপুরি দেখা যাবে, তখন আপনি আওয়াজ দিবেন, মে আই কামিন স্যার। তো মে আই কামিন স্যার বলে ইয়েস কামিন আওয়াজ যখন আসবে, অথবা আসবো স্যার, আসতে পারি স্যার, যে কোনো ভাবে ফর্মালি এন্ট্রি করবেন। তারপর আপনি এই প্রবেশের অনুমতি পাওয়ার পরে সামনের দিকে আগাতে আগাতে আপনি সালাম দিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং স্যার, নমস্কার স্যার, আদাব স্যার, হোয়াট এভার। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এই যে শুভেচ্ছা বিনিময়। এখানে ওখানে গিয়ে কেমন আছেন স্যার, আপনি ভালো আছেন, এরকম করে গরিবের মতো কথাবার্তা কোনো কিছু বলবেন না, কারণ এটা ফর্মাল সিচুয়েশন, এটা পরীক্ষা। ঠিক আছে? অন্য কোনো ক্ষেত্রে মনে করেন একটা সিনিয়র কর্মকর্তার সাথে আপনি দেখা করতে গেছেন, আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনি ভালো আছেন, ওইটা জিজ্ঞেস করতে পারেন। কিন্তু ভাইভাতে গিয়ে স্যার আপনি কেমন, আপনার ভালো আছেন স্যার, হ্যাঁ আমি ভালো আছি, এরকম কোনো কথা আগ বাড়িয়ে কিছু বলবেন না, একটা শব্দ আগ বাড়িয়ে বলা দরকার নাই। সালামটা আপনি একেবারে কাছাকাছি গিয়ে সালামটা দিয়ে আপনি দাঁড়াবেন, এবং এভাবে এভাবে দাঁড়িয়ে ফাইল আপনার হাতে থাকবে। আপনার কাছে প্রথমেই কাগজ চাইবে বসতে বলার আগে, কখনো কখনো বসতে বলবে, তারপরে কাগজ চাইবে। আগে থেকে গিয়ে চেয়ারে বসে যাবেন না, দাঁড়াবেন। তো যখনই আপনাকে বলবে হ্যাভ ইউর সিট, অথবা বসো, অথবা সিট ডাউন, তখন আপনি বসবেন। এবং বসার সময় চেয়ারটা টেনে ডান থেকে বামে, বাম থেকে ডানে টানা টানে, চেয়ার নিয়ে টানাটানি করবেন না। এবং পেসির যে ভাইবা বোর্ডের যে চেয়ার, আপনার সাথে টেবিলের সাথে চেয়ারের একটা গ্যাপ থাকে, অনায়াসে আপনি বসতে পারবেন। আগে থেকে মার্ক করবেন এবং আপনি গিয়ে দাঁড়াবেন চেয়ারের পাশে, যেন বসতে বলার সাথে সাথে একেবারে এভাবে গিয়ে বসে যেতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই, কেউ যদি বেয়াদবি ধরার মতো থাকে, একেবারে প্রথম ইমপ্রেশনটা খারাপ হওয়ার জন্য যথেষ্ট। প্রথমে গিয়ে চেয়ারটা নিয়ে ধাক্কা দিচ্ছেন, পড়ে যাচ্ছেন, এই সমস্ত ব্যাপারগুলো। তাহলে এই জন্য বসার ক্ষেত্রে উইদাউট পারমিশন আমরা বসবো না, চেয়ারের পাশে আমরা দাঁড়াবো। তারপরে হচ্ছে কমিউনিকেশন। এখানে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের ক্ষেত্রে একটু আগে যেটা বলেছি তা হচ্ছে একেবারে অবশ্যই সাবধান থাকবো, সচেতন থাকবো, যেন ল্যাঙ্গুয়েজ গুলোর প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা সাবধান থাকি। হ্যাঁ, তো শব্দের মিশ্রণ, বাংলার সাথে ইংরেজি বেশি মিশ্রণ, ইংরেজির সাথে বাংলার বেশি মিশ্রণ দোষের অনেকে বলে থাকে। তবে জায়গা জায়গা মতো ধরেন আপনার আমি নিজে কথা বলবার সময় আমার মধ্যে একটা লোকাল অ্যাকসেন্ট আছে, কিন্তু আমি তো একাধিকবার পাশ করে আসছি না, এবং আমি কথা বলছি না, আমার কথা তো বোঝা যাচ্ছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, যদি বাংলার সাথে ইংরেজি শব্দের মিশ্রণটা স্মার্টলি করা যায়, তাহলে আপনি করতে পারেন। অনেকেই বলবে একেবারে পরিশীলিত প্রমিত বাংলায় বলো, ওরকম বলতে গিয়ে তোমার ল্যাঙ্গুয়েজের দিকে মনোযোগ চলে যাবে, ইনফরমেশন ছুটে যাবে মাথা থেকে। এই জন্য ট্রাই টু রিমেইন ন্যাচারাল।
তোমার যদি এমনিতেই কথাবার্তা বলার সময়ে সাবকনসিয়াস মাইন্ডে বেশি বেশি ইংরেজি শব্দ মিশ্রিত হয় বাংলার সাথে, দেন ডোন্ট ওয়ারি, এটা কোনো সমস্যা না। সুতরাং তুমি যদি এমন কোনো কাজ করতে যাব না, এমন কোনো কাজ করতে, কমিউনিকেশনের ক্ষেত্রে এমন কোনো কাজ করতে যাব না যে কাজটার কারণে আমার ন্যাচারালিটি নষ্ট হয়। কারণ একটা মানুষ যখন স্পন্টেনিয়াসলি কোনো কিছু বলে, স্পন্টেনিয়াসলি কোনো কিছু করে, তাহলে তার 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 বেটার, বেস্ট বের হয়ে আসে। কিন্তু একটা মানুষ যদি কোনো প্রভাবে প্রভাবিত হয়, মনে করো এই তুমি বক্তব্য দিচ্ছ মঞ্চে, বক্তব্য দেওয়ার সময় আগে থেকেই তোমার টেনশন বাসায়, এই সমস্যা, অথবা তোমার পাওনাদার ফোন দিচ্ছি টেনশন, মনে করো একটা কল আসছে, এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কিন্তু তোমার কনফিডেন্সকে নষ্ট করে দিবে। এজন্য কনফিডেন্স রেখে, ন্যাচারাল নিজের মতো করে, স্পন্টেনিটি রেখে কথা বলা। আর অনার্স পাশ করে একজন মানুষ ভাইবা দিতে গেছে, তিনি ফর্মাল বুঝিয়ে কথা 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 বলতে পারবে না, তার মধ্যে যতই লোকাল অ্যাকসেন্ট থাকুক না কেন, হোয়াট এভার, হু এভার, যতই বাংলার সাথে ইংরেজির মিশ্রণ, ইংরেজির সাথে বাংলার মিশ্রণ যতই থাকুক না কেন, সে অবশ্যই সুন্দরভাবে এই কোন একটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে সুন্দর ভাষাটা বলার যোগ্যতা তার আছে, যতই সে এমনি প্র্যাকটিক্যালি লোকাল ল্যাঙ্গুয়েজ বলুক না কেন। সুতরাং এগুলো কোনো ব্যাপার না। অনেকে এসব কথা বলে তোমার তোমার মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দেয়, অতি অতিরঞ্জন করে ফেলে। এটাকে একটা মানুষ, একটা প্রার্থীকে টেনশনে ফেলে দেওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে এটা। এইভাবে কথা বলা যাবে না, এই শব্দ মিক্স করা যাবে না, এগুলো কোনো ব্যাপার না। কম্প্রিহেন্সিভ হওয়া, কম্প্রিহেন্সিভ হওয়া, কম্প্রিহেন্সিভ হওয়া মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল হওয়া, আন্ডারস্ট্যান্ডেবল হওয়া জিনিসটা। তাহলে কমিউনিকেটিভ হওয়া এবং স্পন্টেনিটি রাখা, কনফিডেন্ট হয়ে বলা। আর একটা ব্যাপার মনে রাখবা, কমিউনিকেশন হচ্ছে, যদি তোমার কাছে বাংলায় প্রশ্ন করা হয় অবশ্যই তুমি বাংলায় বলো। বাংলায় প্রশ্ন করা হয়েছে, বেশি মাস্টারি করে যদি ইংরেজি বলো, বেয়াদবি ধরবে। মুখে বলবো না বেয়াদবি ধরছে, কিন্তু ইংরেজি প্রশ্ন করে তুমি বাংলায় উত্তর দিচ্ছ, এতে করে অনেক সময় বেয়াদবি নাও ধরতে পারে, অথবা তুমি এই কাজটা করবো না। আমরা ইংরেজিতে যদি প্রশ্ন করা হয়, অবশ্যই ইংরেজিতে কমিউনিকেট করার চেষ্টা করব। যতটুকু ছোটখাটো প্রশ্ন ইংরেজিতে প্রশ্ন করা হয় ওখানে, অতটুকু ইংরেজি তুমি পারো না এটা আমি বিশ্বাস করি না, তুমি যতটা আমি সই হবো না কেন, অতটুকু ইংরেজি তুমি পারো। তোমার মধ্যে শুধু এইটুকু বিশ্বাস বিশ্বাস করো, একজন মানুষ ইংরেজিতে ফুললি কনভারসেট করার জন্য তার 450 থেকে 500, 550 শব্দ দরকার। অথচ এখানে একজন প্রার্থী যারা পাশ করে আসছো তোমরা, তোমাদের হাত, তোমাদের মাথায় কিন্তু হাজার হাজার শব্দ আছে ইংরেজিতে। তাহলে তুমি, তোমার মধ্যে আসলে শর্ট অ্যান্ড অফ ভোকাবুলারি, স্কারসিটি অফ ভোকাবুলারি বলতে তুমি যেগুলো ভাবছো, ওগুলো কিন্তু আসলে না। তুমি পারবা। তোমার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে আমি পারবো, পারবো, এই অ্যাটিটিউডটা। এটা যেন আবার এরুগ্যান্ট পর্যায়ে চলে না যায়, মানে উদ্ধত্তের পর্যায়ে না যায়। কনফিডেন্ট থাকবা। এবং কোনো কারণে ইংরেজিতে বলতে গিয়ে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বার সাথে যোগ করো নাই, কোন একটা প্লুরাল সাবজেক্টের জন্য বার ইজ বলে ফেলছো, ক্যানের জায়গায় তুমি অন্য একটা মডেল অক্সিলারি ব্যবহার করে দিয়েছো। এই ধরনের ছোটখাটো এরর গুলো, গট্ট মিস করে বলছি, এগুলো এক্সামিনাররা অত অত খেয়াল করবে না। তুমি ফ্লুয়েন্টলি ব্যাপারটাকে ফুল সেন্টেন্স দিয়ে বলে এগিয়ে যেতে পারছো, দ্যাটস দ্যাটস দ্য ফাইনাল, ওইটুকুই। সুতরাং তুমি, আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি মনে করো ইংরেজিতে প্রশ্ন করেছে, ইংরেজিতে অ্যান্সার করতে হচ্ছে, রিপ্লাই করতে হচ্ছে, এবং বাংলার মতো তুমি খুব বেশি স্পিডে বলতে পারছো না, এই ধরনের ব্যাপার নিয়ে তুমি টেনশনে থাকো। একটু ভেবে ভেবে থেমে থেমে আস্তে আস্তে বলতে হচ্ছে। রিমেম্বার, স্লোলি বলবো, কারণ স্লো স্পিকার্স আর গুড স্পিকার্স, হ্যাঁ, এবং অল দ্য গুড স্পিকার্স আর স্লো স্পিকার্স। রিমেম্বার, যখন তুমি স্লোলি, মানে যখন তুমি স্লোলি বলছো, ইউ আর হ্যাভিং টাইম টু থিঙ্ক, চিন্তা করার, পরের শব্দ কি বলবা, পরের তথ্যটা কি দিবা, এটা 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 ডেলিভার করার জন্য তুমি সময় পাচ্ছ। এই জন্য তাড়াহুড়ো করবা না, আমরা সবসময় স্লোলি বলবো। তো স্লোলি বললে তুমি শব্দ খুঁজে পেতে সহজ হবে, ইজিলি। কারণ ফ্লুয়েন্সি ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু স্পিক সো ফাস্ট। ফ্লুয়েন্সি মানে অনেক দ্রুত বলা নয়। তুমি ট্রাই টু বি ক্লিয়ার হোয়াট এভার ইউ আর ট্রাইং টু সে। তুমি যা বলতে চাচ্ছ তা নিয়ে তুমি স্পষ্ট থাকো। ট্রাই টু মেক ইয়োর অডিয়েন্স আন্ডারস্টুড ইউ আর আ গুড স্পিকার। আরেকটা ব্যাপার হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে এই, মানে অনেকের মাঝে থাকতে পারে, হয়তো তোমাদের মধ্যে নাও থাকতে পারে বা থাকতেও পারে কারো কারো, ওটা হচ্ছে, মানে ভালো একজন ভালো ইংরেজি বলবার জন্য তোমাকে অভিনয় করা লাগবে। তোমাকে অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে হবে। রিমেম্বার, তুমি যদি অ্যাকসেন্ট ফলো করতে চাও, পারলেও করবো না, ন্যাচারালি বলবো। কারণ তোমার অ্যাকসেন্ট, ওরা কি বাংলা বলবার সময় বাংলা আমার অ্যাকসেন্ট ফলো করার কোনোদিন চেষ্টা করছিল পৃথিবীর কোনো ভাষার মানুষ? সুতরাং এটা তুমি তোমার মতো করে বলো, তাহলে তুমি, তোমার প্রতি ইমপ্রেশনটা হাই হবে না, এসে ন্যাচারালি বলছে। এই ধরনের ব্যাপারগুলো খেয়াল রাখবো, এই এখানে পয়েন্ট গুলো। তারপরে হচ্ছে, এই যখন তুমি, আমরা ভাইবা শেষ করব, ভাইবা শেষের দিকে অবশ্যই আমরা থ্যাংক ইউ স্যার, হাসি দিয়ে সুন্দর একটা থ্যাংক ইউ
আগের তোমার কথাবার্তায় যদি কোনো মেজাজ খারাপও আসে, অনেক সময় মেজাজ ভালো হয়ে যেতে পারে। তোমার সুন্দর হাসি রাজ্য জয়ের কারণ হতে পারে। বুঝতে পারছি? হ্যাঁ। এখানে এই পর্বে তাহলে আমাদের এখানে এই এটা লাস্ট ওয়ানের জন্য ইয়া থাকে। খারাপ হোক ভালো হোক এটা নিয়ে টেনশন করবো না। আর তুমি আসলে আসলে তুমি জানো বেশিরভাগ প্রার্থী বুঝতেই পারে না তার ভাবে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারছো, এর মানে এই নয় যে তোমার অনেকভাবে ভালো হয়েছে, তুমি খুশি করতে পারছো। এই জন্য তোমার খেয়াল করতে হবে সব দিক, সব দিক খেয়াল করতে হবে। এই তাহলে এবার আসো, আমরা এখানে ভাইবার জন্য কয়টা স্তর? তিনটা। এবং ভাইবাতে কি কি যাচ করা হয়? চারটা। এবার আসুন পরের পরের স্লাইডে যাই, এখানে কি আছে দেখি। তাহলে ভাইবার জন্য এই দ্য বিফোর এন্ড ডিউরিং, এখানে কি কি তথ্য লাগে। এখানে আমি জাস্ট আনুমানিক কিছু কথা লিখেছি, কিন্তু এর বাইরে তোমরা নিজেদের মধ্যে ইয়ে থাকবে। ডকুমেন্টস বলতে তোমার অরিজিনাল ফটোকপি ডকুমেন্টস গুলো লাগবে, NID এগুলো যা লাগবে এগুলো গুছিয়ে রাখো, ফাইল সাজিয়ে রাখো। এগুলো শীটের মধ্যে পাবা। পোশাক অবশ্যই কি হবে? ফর্মাল, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কি, আমি তো তোমাকে বলে দিয়েছি পুরান কাপড় পরবো না, নতুন নতুন কাপড় পরবো। হ্যাঁ, একেবারে জীবনের সেরা একটা সাক্ষাৎকার দিতে যাচ্ছ, এটা বিয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ বিয়ে তুমি একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, অনেক বিয়ে করতে পারবা, কিন্তু অনেকগুলো বিশেষ ভাইবা দিতে পারবে না, কারণ তোমার বয়সে কুলাবে না। এখন যদি আমার বয়স 32 ক্রস হয়ে গেছে, আমি যদি এখন বিশেষ দিতে চাই, পারবো? পারবো না। সুতরাং এটা এগুলো এমন সুযোগ, যে সুযোগের জন্য তুমি অবশ্যই নতুন কাপড় দিবা। তারপর হচ্ছে, এবং দেখো সাদা, ক্রিম কালার, হালকা নীল এগুলো পড়তে পারো। হাবিজাবি খাবার পরবো না। জুতা পালিশ মানে জুতা নতুন নেওয়ার চেষ্টা করবো, কারণ আবার অনেকেই জুতা একেবারে নতুন নিতে গিয়ে হাঁটতে গিয়ে সমস্যা হয়, এরকম কোনো ঘটনা যেন না ঘটে। তারপরে হচ্ছে শারীরিক ও মানসিক প্রস্তুতি, পর্যাপ্ত ঘুম, এগুলো তোমরা জানো, বেশি খাবো না। তারপরে হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমা। এটা হচ্ছে পরীক্ষার আগে, এগুলো আরো পরে আমি কথা বলছি। দেখো তাহলে এরপরে হচ্ছে এই, এখানে এই যে এখানে কয়েকটা পয়েন্ট একেবারে স্পেসিফিক করা আছে, আমি মুখে বলছি, তুমি এরপর যদি আবার ভুলে যাও, এই জন্য চেক করে রাখার জন্য একটা চেক লিস্ট রেডি করা আছে। তাহলে আমরা অবশ্যই ম্যাক আমিন স্যার, একেবারে শুরুতে এখানে অনেকের, এখানেও অনেকের সমস্যা আছে, মানে শুরুতে আসসালামু আলাইকুম, এই বিরাট করে একটা সালাম দিতে যেন মনে হয়েছে তুমি তোমার ফ্রেন্ডের রুমে যাচ্ছ। সালামটা দিব, ছোটও যেন না হয়, ওরাও যেন শুনে, এবং ওখানে যেন অবশ্যই একটা গাম্ভীর্য থাকে, পার্সোনালিটি থাকে। একেবারে এই শব্দটা প্রনাউন্স করার সময় যেন পার্সোনালিটি থাকে। ইভেন আয়নার সামনে তুমি কয়েকবার সালাম দিয়ে দেখো, এরকম ব্যাপারগুলো নিয়ে একটু সিরিয়াস হওয়া। তারপরে ম্যাক আমি স্যার এভাবে। তাহলে এবার এবার আত্মবিশ্বাসের সাথে গুড মর্নিং বলবো, স্যার ম্যাডাম বলবো, এবং হাসি দেখেই জিনিসগুলো করার চেষ্টা করো। সোজা হয়ে বসবে, হাত দুটি টেবিলের উপর রেখে ইনভলভ করুন এখানে। স্বাক্ষর, তোমাকে স্বাক্ষর রাখা এভাবে। আর কথা বলার সময় তুমি নিচে তোমার পায়ের উপর, রানের উপর এভাবে রাখবা, যেন তোমার হাত দুটা দেখা না দেয়। হাত নাড়া ছাড়ার অভ্যাস থাকলে এখন থেকে রাখবা। তবে চোখে চোখ রেখে কথা বলা, আই কন্ট্যাক্ট, এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। মনে করো আমরা আমাদের মতবাবা যখন দিবা, তোমরা আমাদের তো মতবাবা নিবো, মতবাবা যখন দিবা তখন তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে আরো বেশি ক্লারিফাই করে দেবো ইনশাল্লাহ। তবু কথা হচ্ছে, আমি প্রশ্ন করেছি, তুমি কথা বলে ওই ওখানে এক্সটার্নাল আরেকজন আছে, ওনার দিকে তাকায় উত্তর দিচ্ছ। উনি প্রশ্ন করছে, তুমি ওইদিকে আরেকজনের সাথে উত্তর দিচ্ছ, অথবা নিজের দিকে তাকায় আছো, অথবা তুমি আনমনে কথা বলছো, ওরকম না। প্রশ্ন যিনি করেছে ওনার দিকে তাকাবা, শুধু ওনার দিকে এক নজরে এভাবে তাকাই থাকবে না, যে পুরো বোর্ডের দিকে এমন ভাবে চোখের ব্যবহার এমন ভাবে করবো যেন আমি তিনজনই মোনালিসা হয়ে যাবো। ভাবে বোর্ডে মোনালিসার ছবিটা কিরকম, এখানে তুমি ওইদিকে দাঁড়াইলে মনে হয় তোমার দিকে তাকাচ্ছে, এদিকে দাঁড়াইলে তোমার দিকে তাকাচ্ছে, ওইদিকে দাঁড়াইলেও তোমার দিকে তাকাচ্ছে। মোনালিসা হয়ে যাবা। চুকেরা এটা হচ্ছে আইকন। আইকনটা মানে এরকম করে তাকাবো না। হ্যাঁ ঠিক আছে, সোজা থাকবো, স্ট্রেট থাকবো, কিন্তু চুপ যেন একেবারে নড়াচড়া করে তিনজনের দিকেই। তিনজনকে চুকে চুকে রাখবো, যেন তোমাকে তোমার বাউন্ডারি থেকে বাইরে না যায়। এটা খেয়াল রাখবো। তারপরে দেখো এখানে ভাষা স্পষ্ট হবে, কোনো শব্দের মধ্যে অস্পষ্টতা রাখবো না। তুমি মানে একেবারে ওভার স্মার্ট হতে গিয়ে কঠিন কঠিন শব্দ বলে দিবা না। কঠিন শব্দ কমিউনিকেশনের জন্য ভালো না। যত পারো সহজ শব্দে শব্দে ভাব প্রকাশের চেষ্টা করবো। তাহলে যে ভাষাই বলো ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করব। এবং কথা বলার সময় স্যার বলতে ভুলবো না। ম্যাডাম থাকলেও তুমি স্যার বলে আগাইতে পারো। এটা এক্ষেত্রে একবার স্যার, একবার ম্যাডাম, যদি কনফিউজ হয়ে যাও, এই জন্য স্যার বলে এগিয়ে যাবা, সমস্যা নেই। তারপরে ছোট প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবা, অননেসেসারি ডিটেলস দিবা না। একটা প্রশ্ন করতে গিয়ে ওই প্রশ্নের উত্তর তুমি পারো না, আন্দাজে ব্যাখ্যা দিচ্ছ, তখন তুমি ওদেরকে তো বোকা মনে করে লাভ নেই। এই জন্য আমরা এই জায়গায় কি থাকবো, একটু প্রাসঙ্গিক থাকবো, টু দ্য পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবো। অপ্রয়োজনীয় বাক্য বাহুল্য এড়িয়ে চল, এই জিনিস মাথায় রাখবো। তারপর হচ্ছে, যদি কোনো প্রশ্ন না বুঝি, হুম তো তুমি এক্সকিউজ মি স্যার বলতে পারো, সরি স্যার। তুমি সরিটা এমন ভাবে বলবে যেন স্যার আবার বলে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে তুমি ওখানে প্রশ্ন বুঝো নাই এমন ঘটনা তেমন ঘটবে না। অলমোস্ট তুমি বুঝবা। কোনো কারণে হঠাৎ করে সিরিয়াসলি উত্তর শুনতে চাচ্ছে, তুমি ক্লিয়ারলি পয়েন্টটা পাও নাই, তো তখন তুমি ভদ্রতার সাথে স্যার একটু ক্লিয়ার করে বললে উপকৃত হতাম। ঠিক আছে? স্যার আবার বলবেন স্যার, যে কোনো ভাবে তুমি বলতে পারো।
তারপরে হচ্ছে কোনো উত্তর না জানলে অনেস্টির সাথে তুমি উত্তর জানো না কিন্তু জানার ভান করছো। এই ধরনের এটা হচ্ছে তোমার সততা প্রকাশের অন্যতম জায়গা। এখন তুমি যদি অনেস্টলি বলো তুমি, স্যার এই ব্যাপারে আমার ধারণা নাই, ব্যাপারটা স্যার আমার পড়া হয় নাই, অথবা স্যার পড়েছিলাম এই মুহূর্তে মনে করতে পারছি না, এই ধরনের ভদ্রতার সাথে অনেস্টলি কনফেস করতে পারলে তোমার অনেস্টি, তোমার ইন্টিগ্রিটির একটা প্রকাশ ঘটে। ঠিক আছে, বিষয়টি আমার জানা নেই, তবে আমি এটা শিখে নিব, মিথ্যা বলবো না। আন্দাজে তুমি কোনো একটা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবো না। আচ্ছা, এবার আসো। কারণ হচ্ছে একটা মানুষ, মনে রাখবা, অনেকের ধারণা হচ্ছে কিছু একটা বলে দিলে বোধহয় হবে। তুমি, ওনারা তো দেখে দেখে কাগজ দেখে দেখে স্ক্রিপ্ট দেখে দেখে তোমাকে প্রশ্ন করবে না। ওনারা যে প্রশ্নগুলো করছে মাথা থেকে করছে, চিন্তা থেকে করছে। একটা মানুষ উনি নিজে যেটা জানেন না ওটাতে প্রশ্ন করবে না। এখন উনি প্রশ্নটা করেছে, তুমি কি করছো, আন্দাজে একটা বলার চেষ্টা করে দিচ্ছ, অথচ তুমি জানো না। তোমার যদি ক্লিয়ার স্পষ্ট রেফারেন্স বা ধারণা থাকে তাহলে দ্যাটস গুড। এখন ধারণাও নাই, তুমি আন্দাজে কিছু একটা বলার চেষ্টা করছো, তাহলে তোমার ডিসঅনেস্টি, তোমার ছলচাতুরি, তোমার হিপোক্রেসি নিয়ে ইনি আহ, একেবারে একটা কনফিউশনে পড়ে যাবে। এই ধরনের ব্যাপার যেন না ঘটে। এই, তাহলে এবার অবশ্যই থ্যাংক ইউ স্যার ম্যাডাম, এগুলো দিয়ে শেষ করবো এটা আমরা জানি। এবার আসো, তোমার ভাইবা বোর্ডে যে সকল প্রশ্ন করা হয়, প্রশ্ন প্রশ্ন কয় সাইডে করা হবে, যত প্রশ্ন করা হবে সবগুলো প্রশ্নের মধ্যে তোমার চারটা জিনিস যাচাই করা হবে, এই কথা বলা হয়েছিল। এই চারটা জিনিস যাচাই করার জন্য টোটাল ভাইভাতে যদি তোমার 20টা প্রশ্ন থাকে, এই 20টা প্রশ্ন কয় ক্যাটাগরির, প্রশ্নের ক্যাটাগরি সম্পর্কে ধারণা। প্রথমে আসো, ইন্ট্রোডাকশন। পৃথিবীর সভ্যতায় ডেভেলপ হতে হতে আজকে থেকে আরো 1000 বছর পরেও যদি আসি, গত 5000 বছর আগেও যদি ইন্টারভিউ কোনো সিস্টেম থাকে, তাহলে তোমার পরিচয় দাও, এই প্রশ্ন কোনো চেঞ্জ আসেনি, আগামী 2000 বছর পরেও চেঞ্জ আসবে না। সুতরাং এটা ইউনিভার্সাল কোশ্চেন, তোমার সম্পর্কে বলা। এখন তোমার সম্পর্কে বলার মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত আছে। এই বলাটা আমরা কিভাবে বলবো, এটা নিয়ে হচ্ছে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে একাধিক বিষয় যাচ করা হয়। একটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি সম্পর্কে জানে। এখানে একই সাথে সাধারণত বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এটা ইংরেজিতে বলার চেষ্টা করা হয় বা প্রশ্নটা ইংরেজিতে আসে। এগুলো দুইটা বিষয়। একটা হচ্ছে তোমার সম্পর্কে পৃথিবীতে সবচেয়ে বেশি তুমি জানো, আর কেউ জানে না। তুমি এমন এমন কাজ করছো জীবনে যেগুলো তোমার মা বাবাও জানে না। তুমি এমন এমন কাজ করো তোমার ফ্রেন্ডও জানে না, তোমার শুধু ফ্যামিলি জানে। এই জন্য তোমার সম্পর্কে পৃথিবীতে তুমি আর তোমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বেশি জানে না। সবচেয়ে বেশি জানো এই বিষয়টাকে তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারছো, তার মানে তোমার ইংরেজি স্কিল যাচাই করার একটা পয়েন্ট এই ইন্ট্রোডিউস ইয়ারসেলফ। তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে তোমার সম্পর্কে জেনে তোমার অবস্থা অনুযায়ী প্রশ্ন করা, এটাই মূল উদ্দেশ্য থাকে। তাহলে এখানে নিজের পরিচয়টা দেওয়ার সময় আমরা কি কি বিষয় আনবো, হ্যাঁ, নিজ সম্পর্কে। এখানে দেখো, এখানে আমি এই মানে তোমার বিসিএস এর উপযুক্ত করে করেছি। এখানে আগের আগের যে আমার স্লাইড ছিল, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি, প্রায় 8টা ক্যাটাগরি দেখাইছিল। কিন্তু আসলে এত ক্যাটাগরি দেখলে তুমি কাজে লাগাতে পারবে না, তুমি একটা কনক্লুশনে আসতে হবে তোমারটা তোমার মতো করে। এখন অনেককে আমি দেখেছি একেবারে সোশ্যাল মিডিয়াতেও, মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটাকে স্মার্ট করার জন্য সে কত বিদঘুটে, দুনিয়ার যত বিদঘুটে শব্দ আছে আর ন্যাচারাল যেটা ওয়ে অফ প্রেজেন্টেশন আছে, ন্যাচারালি কি কি পয়েন্ট থাকা দরকার, পয়েন্টের বাইরে চলে যায়। ইউনিকনেস আনা মানে কি, মনে করো তুমি কারের মডিফাই করবা। এখন কার মডিফাই করতে গিয়ে যদি কারের মধ্যে ট্রাকের বাম্পার একটা সামনে সেট করে দাও, কারকে মডিফাই করার জন্য কারের পেছনে যদি ট্রাকের মতো একটা ল্যাস লাগাই দাও, কারটা কি আর কার থাকবে? তুমি বলো। এই জন্য সবকিছুর সৌন্দর্যের জন্য একটা লিমিট থাকে। আনন্যাচারাল কিছু করতে যাব না, ন্যাচারাল, স্বাভাবিক। তাহলে সবাই যা করে তা করলে আমি কি ইউনিক হব? কিছু ক্ষেত্রে সবাই যা করে তা করতে হয়, কিছু ক্ষেত্রে সবাই যা করে তার মতো করেই আগাইতে হয়। আউট অফ বক্স যাওয়া যায় না, কারণ আউট অফ বক্স গেলে ওখানে আগুনে পড়ে যাবা। এই ধরনের ব্যাপার। এই জন্য স্মার্ট হতে গিয়ে ওভার স্মার্ট হওয়ার দরকার নাই, আমরা স্মার্ট হয়ে থাকবো। হম। তাহলে খেয়াল করো, এখানে তোমার নামটা থাকবে, তুমি জানো অবশ্যই একটা কোন জেলা থেকে ফ্রম, আমি স্যাম্পল দেখাচ্ছি উদাহরণ। তবে প্রথমে পয়েন্ট গুলো খেয়াল করো। তোমার অবশ্যই একাডেমিক কোয়ালিফিকেশন আসবে, কারণ এটা বিসিএস এর ভাইবা। তোমার প্যাশনটা নিয়ে আসবা, কারণ তুমি শিক্ষক ক্যাডার হতে যাচ্ছ, ক্যাডার হওয়াটা তোমার প্যাশন, এই কথাটা নিয়ে আসতে পারো। ক্যারিয়ারের লক্ষ্য, এই যে যে চাকরির ইন্টারভিউ এর জন্য ক্যারিয়ার কথাটা, ক্যারিয়ারের ভিশন মিশন যদি না থাকে তাহলে এটা কি হলো আর। এখন তো অনেকে আছে, আমার আমার দুই ভাই দুই বোন, এক ভাই ওখানে পড়ে আরেক ভাই ওখানে পড়ে, আমার গার্লফ্রেন্ড আ করে, আবে যাবে দুনিয়ার কথাবার্তা নিয়ে আসছো, ওরকম না। এবং এখানে আমি ক্লিয়ার করে দিয়েছি, তোমাকে ইন্ট্রোডাকশন দিতে বলছে এই জন্য যদি ওরা চুপ থাকেও তুমি 2 মিনিটের বেশি বলবা না।
এবং 2 মিনিট পর্যন্ত সময় আসলে দিবে না। সাধারণত বিসিএস এ 1 মিনিটের মধ্যেই তোমার কথাবার্তার ভেতর থেকে তোমাকে রিকোয়েশ্চেন করা শুরু করে দিবে। যদি তবুও যদি এরা অন্যমনস্ক থেকে কাগজপত্র চেক করা, তোমার একাডেমিক সার্টিফিকেট দেখছেন একজন, ওনারা চা খাচ্ছেন বা ওনারা অন্য কাজে ব্যস্ত, এদিকে তুমি কথা বলছো, এই টাইপের ঘটনাও কিন্তু ঘটবে, আমার সাথে ঘটছে। তাহলে এরকম ঘটনা ঘটলে তাহলে তুমি একটু লম্বা করে সময় পাবে। যেমন জাস্ট ফর এক্সাম্পল, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সাপোজ উই আর 3 foreigners, we have visited your locality, you are responsible UNO of that particular উপজেলা, now introduce Bangladesh connecting liberation law। এই প্রশ্নটা আমাকে করেছিল। এটা হচ্ছে 34, এটা আমার প্রথম ভাইবা ছিল। জহুরুল আলম এনডিসি বোর্ডের চেয়ারম্যান ছিল, ওনার বোর্ডে। প্রশ্নটা উনি করে নাই, প্রশ্নটা একজন এক্সটার্নাল করেছিল। এবং এই প্রশ্নটা বলার সময় প্রশ্ন উনি না করলে উনি বলছে, বলছে এক কাজ করো, তুমি দাঁড়াও। আমি দাঁড়াইছি প্রশ্ন করার পরে, আমি দাঁড়াইছি, এবার বলো, মানে দাঁড়িয়ে বলো উত্তরটা, এরকম। তো এখন আমার মধ্যে মনে করো কোয়ালিটি অনেক, এক একজনের দিকে স্ট্রেংথ উইকনেস যতই তাকে সব মিলিয়ে আমার মধ্যে আবার বলতে গেলে ফ্লুয়েন্সিতে ঘাটতি নেই, বলে বলে আগাই দিতে পারি। তো মনে করো আমি ইংলিশ পড়াইতাম, সেই হিসেবে আমার একটা ফ্লুয়েন্সিতে থাকবে স্বাভাবিক। এটা আমি বলছিলাম, তখন কিন্তু এরা ব্যস্ত ছিল। মানে আমি কথা শুরু করার পর প্রশ্নটা করার সময় ওরা কনসেন্ট্রেটেড ছিল। কোন একটা কারণে হয়তো কোনো একটা টেলিফোন বাজছে বা কিছু একটা কারণে এটা অন্যমনস্ক হয়ে গেছে। কিন্তু আমার থ্রোয়িং এবং কথা বলার, আমার 3-4টা সেন্টেন্সের মানে কয়েকটা সেন্টেন্সে এগিয়ে যাওয়ার পরে এরা নিজেরাই স্তব্ধ হয়ে আমার কথা শুনতেছিল এবং একজন কমেন্ট করতেছিল, হয়তো আমার এই প্রশ্নের উত্তর বা এই প্রেজেন্টেশনটা ভালো হওয়াতে আমি ভাইভাতে পাশ করে গেছি। কারণ আমার ভাইভা বেশি বেশি খারাপ গেছিল, এর আগে আমাকে আরো 5-7 মিনিটে যত প্রশ্ন করছে বেশিরভাগ প্রশ্নই আমি ধরতে পারিনি, এরকম খারাপ গেছে। কিন্তু এর পরে আবার এই প্রশ্নটার পরে আবার বসছি, আবার প্রশ্ন করছে। এবং আমার জন্য ভাইবা বোর্ডের ভেতরে একজন আমার পক্ষে কমেন্ট করে ফেলছে, বলছে ও তো ভালো পারে, ও তো ইংলিশ ভালো বলে। এর আগে তো আমাকে ইংলিশ প্রশ্ন করেনি। এই যে ভালো বলে কথাটা একজন কমেন্ট করে ফেলছে এক্সটার্নাল থেকে, এই ব্যাপারটা কিন্তু আমার জন্য পজিটিভ হয়ে আসছে। এবং পরের অংশ, পরের আমার মধ্যেও একটা আত্মবিশ্বাস বাড়ছে। আমি বিশ্বাস করো পরে, পরে আর আমি সব প্রশ্ন পারছি, আমার চাকরি হয়েছে এবং আমি খুব ভালো রেজাল্ট করছিলাম। তো ঘটনা হচ্ছে এই এই যে ব্যাপারটা, হম আননেসেসারি, মানে কোনো কিছু বলার সময়ে তোমার অনেক সময় অন্যমনস্ক থাকবে, কিন্তু তুমি এমন ভাবে বলবা ওনাদের মনোযোগ তোমার দিকে নিয়ে আসবা, মনোযোগ নিয়ে আসবা। এই জন্য তোমার বলার ধরনের উপর অনেক কিছু ম্যাটার করবে। তারপরে হচ্ছে কেন ক্যাডার হতে চান, এটা সংক্ষেপে তুমি এখানে অ্যাড করতে পারো। কারণ তুমি আসলে এটা একটা চাকরি, অনেকে মনে করো একটা প্রাইভেট কোম্পানির জব ইন্টারভিউ অথবা যে কোনো একটা চাকরির, অন্য চাকরির জব ইন্টারভিউ এবং বিসিএস কে ভিন্ন ট্র্যাকে দেখে না। এটাও একটা চাকরি, আর কিছু না। এটাও একটা চাকরি। এবং এই চাকরিটার জন্য তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ভাইবা দিতে আসছো, তুমি এই চাকরিটা চাও, এটা তোমার কেরিয়ার, তোমার গোল। এটাকে তুমি কানেক্ট করে জিনিসগুলো বলার চেষ্টা করো। যেমন আমি একটা স্যাম্পল তোমাদেরকে দেখাই কিভাবে তুমি ইন্ট্রোডাকশনটা তুমি দিতে পারো। হুম এই ইন্ট্রোডাকশন আমি লিখি নাই, আমি ইন্ট্রোডাকশনটাতে, এটা আমি ওই যে কিছুক্ষণ আগে মানে এটা যখন এটা নিয়ে যখন কাজ করতেছিলাম, এই, এটা এডিট করতে গিয়ে আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা অনেক লম্বা একটা, মানে 2-3 ক্লাসের লম্বা করে বলার মতো ইয়া ছিল। আমি যেহেতু এখন আমাদের হাতে সময় কম, তো এইটা এই ইন্ট্রোডাকশনটা আমি একটা সুন্দর করে প্রম্পট লিখে এআই থেকে নিছি। আমি নিজে লিখছি, এরকম তো অনেকগুলো আছে। তো আমার তো এত সব জায়গায় আননেসেসারি ক্রেডিট নেওয়ার কিছু নেই, এআই থেকে নিয়েছি। আমি নিজে পড়েও দেখিনি, আমি জাস্ট কপি করে রাখছি। কিন্তু এআই কে আমি এই পয়েন্ট গুলো দিছিলাম, এই পয়েন্ট গুলো যেন আসে। এখন ওরা কি লিখছে আমরা একটু দেখি। তোমরা এটাই বলতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এই টাইপের করে আমরা করার চেষ্টা করবো। যেমন দেখো, এখানে তোমাদেরকে তোমরা যেহেতু শীটটা পেয়ে যাবা, সুতরাং কোনো টেনশন নাই, এগুলাকে তুমি আমার সাথে আগে লিখে টিখে নেওয়ার মতো পরিশ্রম করার দরকার নেই। তাহলে এখানে দেখো, আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম দিবা কিনা, এখানে যদি তুমি, তোমার এর আগে যদি কোনো কনভারসেশন বা কথাবার্তা থাকে, সালামটা দেওয়ার দরকার নেই। তুমি বলবা থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। তাহলে স্যার এটা তো ছোটবেলায় শিখছিলাম, এটা কি ওখানে বলবা? হ্যাঁ, ভদ্রতা, ভদ্রতা প্রকাশ করে এমন কথাগুলো বাদ দেওয়ার দরকার। ঠিক আছে? তাহলে এখানে দেখো, আই এম মোহাম্মদ রফিক হাসান, যেভাবে নাম, ফ্রম কুমিল্লা। আই কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সিকিউরিটি, এ দেখো এখানে একসাথে আমরা লিখে ফেলছি ফার্স্ট ক্লাস ইন বোথ। এখানে তুমি পার্টিকুলারলি তোমার সিজি যদি ভালো থাকে, তুমি খুব ভালোভাবে নিয়ে আসতে পারো। ডিউরিং মাই একাডেমিক জার্নি আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড ইন ডিবেট অ্যান্ড লিডারশিপ অ্যাক্টিভিটিস।
অর্থাৎ এমন ভাবে তোমার ইন্ট্রোডাকশনে এমন ভাবে কথা নিয়ে আসবা, তোমার বাবা কি করে, মা কি করে, তোমার হাই স্কুলের নাম কি। বেশিরভাগ প্রার্থী এগুলাই করে। হাই স্কুলের নাম কি, ইউনিভার্সিটি ক্যাম্পাস কিরকম ছিল, দুনিয়া না যায় না কথাবার্তা। কিন্তু এখানে তোমার জব, এটা একটা জব টার্গেট করে আমার ভাইবা, এবং জবের সাথে তোমার তুমি কেন ফিট, এই কথাগুলো তোমার কথা ছলে নিয়ে আসতে হবে। এটাই তোমার ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ওয়াই শুড আই হায়ার ইউ, এই প্রশ্নের উত্তর হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। অনেকে এগুলো ভাবে না, অনেকে ভাবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে আমি আমার তুলে ধরবো আর কি, আমার নাক লম্বা, আমার দুইটা গার্লফ্রেন্ড আছে, আমার 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 বাড়িতে আমার নিজস্ব একটা প্রাইভেট রিক্সা আছে, এই সমস্ত ব্যাখ্যা কথা বলা না। তুমি কেন, ওয়াই শুড আই হায়ার ইউ, কেন তোমাকে আমি এই চাকরিটা দিব, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি অমুক তাই আমার দিব। এই ইন্ট্রোডাকশনের মধ্যে এই কথাটা আসতে হবে। এই জন্য দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট জায়গা। এটা নিয়ে তুমি ভাববা, এটা নিয়ে রেডি করবা। তুমি আজ আইরা কেমিস্ট্রি বিক্রিয়া মুখস্থ করতে সময় নষ্ট করবে না, আমি জানি। যত পড়বা তত ভুলবা, কোনো কাজ আসবে না। তুমি যা জানো তা দিয়ে তুমি টিকবা। তুমি অত নিরস কেউ না। মাস্টার্স যদি অনার্স পর্যন্ত 4 বছরে 4টা পরীক্ষা যদি দিয়ে পাশ করে আসো, তোমার মধ্যে লেভেল আছে, তুমি অত ফন্দি না, আত্মবিশ্বাস রাখো, পারবা। তাহলে ডিউরিং মাই একাডেমিক জার্নি I was actively involved in debate and leadership activities which helped me develop communication and analytical skills. তুমি তোমার মতো করে রিডিজাইন করবা। আমি আবারও বলছি, আমি এটা প্রম্পট, ও আমাকে যে উত্তর দিছে তার 4 গুণ আমি একটা লম্বা প্রম্পট লিখে একটা জেনারেট করে নিছি। ঠিক আছে। Currently, I am working as a research assistant at a policy institute focusing on governance and public অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে তার সাবজেক্ট ছিল কি, পলিটিক্যাল সায়েন্স। এই জন্য এখানে আনা হয়েছে এই তার সাবজেক্টের সাথে রিলেটেড একটা ব্যাপার। অথবা তুমি বলতে পারো, মনে করো এডুকেশন কেটে তুমি একটা প্রাইভেট কলেজে এখন পড়াচ্ছ, অথবা অন্যদিকে মাস্টারি করো, অথবা তুমি এখন স্টুডেন্ট পড়াও, এবং ক্যারিয়ার হিসেবে যেহেতু তুমি বিসিএস কে টার্গেট করেছো, বিসিএস এর প্রিপারেশনের পাশাপাশি আমি স্টুডেন্ট পড়ানোর কাজটাই করছি, যেটা আমার এই যে এডুকেশন ক্যাডারে যাওয়ার একটা ড্রিম। এই ড্রিমের জন্য আমার স্কিলের মধ্যে এরা হেল্প করছে। এই ধরনের প্র্যাকটিক্যাল কথাবার্তা। আবার একেবারে অনেক বেশি কাল্পনিক মিথ্যা কথাবার্তা দিয়ে তোমার নিজের যোগ্যতা প্রকাশের জন্য যাবো না। বি রিয়েলিস্টিক ভাই, বি রিয়েলিস্টিক। হ্যাঁ, দেখো তাহলে মাই গোল ইজ টু সার্ভ নেশন থ্রু বিসিএস। এখানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, আমি এটা আবারও বলছি, এটা এআই থেকে নিচ্ছি। তুমি যদি থাকো, মনে করো তুমি যদি স্পেশাল বিসিএস এর জন্য হোক, তাহলে এখানে আমরা লিখবো এডুকেশন ক্যাডার। আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখতে চাই, দেশ গড়ার কাজে নিজেকে ইনভলভ করে সরাসরি দেশ গড়ার কাজে কাজ করতে চাই। কারণ তুমি যদি একজন বিশেষ ক্যাডার, এডুকেশন ক্যাডার হও, তুমি শুধুমাত্র কলেজে পড়াবো ওরকম না, তুমি একজন অফিসার। কিন্তু তুমি একজন অফিসার, তুমি কি নাও, তুমি শিক্ষক, একজন জাস্ট লেকচারার, ওইটা ওরকম কিছু না। তুমি এখানে শিক্ষা প্রশাসনে কাজ করবা, শিক্ষা প্রশাসনের কাজ করবা। এখান থেকে তুমি প্রমোশন পেয়ে পেয়ে একদিন সচিব হবা। ঠিক আছে, এই ধরনের পথ এখনো আছে, এই ধরনের সুযোগ এখনো আছে। মনে করো শিক্ষা বোর্ড আছে, শিক্ষা অধিদপ্তর আছে। আবার তুমি ডিএস বলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাওয়ার পরে এখন এই যে 50%, 50% যাবে অ্যাডমিন ক্যাডার থেকে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, হ্যাঁ, মনে করো সচিব, ওই জায়গাগুলোতে 50% যাবে অ্যাডমিন ক্যাডার থেকে, বাকি 50% যাবে অন্য সব ক্যাডার থেকে। তাহলে তুমি এখান থেকে তুমি সচিব পর্যন্ত হয়ে যেতে পারবা। তাহলে তুমি এনসিটিভি তে কাজ করতে পারো, এনটিএসসি তে কাজ করতে পারো, মাদ্রাসা অধিদপ্তরে কাজ করতে পারো, শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কাজ করতে পারো, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরে কাজ করতে পারো, শিক্ষা বোর্ডে কাজ করতে পারো, শিক্ষা ভবনের বিভিন্ন প্রকল্পে কাজ করতে পারো। এগুলো সবগুলো প্রশাসনিক কাজ, এবং এগুলোতে তোমার, আবার যদি কলেজের প্রিন্সিপাল হও, তাও প্রশাসনিক পদ। তাহলে তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, তুমি একজন লিডার, তুমি একজন সচিব হিসাবে জীবন চাকরি শেষ করার মতো অপরচুনিটি তোমার আছে। সুতরাং তাহলে শিক্ষার ক্ষেত্রে বিশাল ধরনের পরিবর্তন না, নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার মতো সুযোগ তোমার এই ক্যাডার থেকে থাকবে। এই জন্য এই ব্যাপারগুলোকে ইনক্লুড করে তুমি কোথায় নিয়ে যেতে পারো, মানে তোমার ইন্ট্রোডাকশনটাকে, ওয়াই শুড আই হায়ার ইউ, ওয়াই শুড উই হায়ার ইউ, কেন তোমাকে আমরা চাকরিটা দিব, এই প্রশ্নের উত্তর হিসেবে তুমি তোমার ইন্ট্রোডাকশনটাকে সাজাবা। নট তোমার নিজের পরিচয়। তোমার পরিচয় হচ্ছে তুমি জামাল, এর বেশি কিছু তুমি কিচ্ছু না এখন। এর এর বাইরে এর বাইরে তোমার পরিচয় হচ্ছে তুমি কেন ক্যাপাবল ক্যাডার হওয়ার জন্য। ওই কথাগুলাই তোমার ইন্ট্রোডাকশনে আসা উচিত, ইন্ট্রোডিউস ইয়োরসেলফে আসা উচিত। আশা করি এই পয়েন্টে তোমার অনেক কাজ দিয়েছে। তুমি গতানুগতিক জায়গা থেকে বেরিয়ে এসে সুন্দর করে সাজাবা। প্রয়োজনে এটা আমাদের গ্রুপে দিবা, আমি তোমাকে চেক করে দেবো তোমার কোনো সেন্টেন্সের মানে গাঁথুনিতে কোনো জায়গায় কোনো গ্যাপ আছে কিনা। আবারও বলে দিচ্ছি, বিদঘুটে কোনো শব্দ
অ্যাম্বিগুয়াস কোনো শব্দ, দ্ব্যর্থক কোনো শব্দ আনার দরকার নেই। যত বেশি ন্যাচারাল, সহজ সরল শব্দ ব্যবহার করবা, তত বেশি এটা তোমার নিজস্ব জিনিস মনে করবে, তত বেশি তোমার প্রতি মানে ইয়া বাড়বে। মানে তুমি ন্যাচারাল, তুমি কোনো কিছু মুখস্থ করে বলছো না, তুমি আর্টিফিশিয়াল না, কৃত্রিমতা ভালো না কিন্তু। হ্যাঁ, তো এই জিনিসগুলো তাহলে ওয়ার আই ক্যান অ্যাপ্লাই মাই নলেজ অ্যান্ড কন্ট্রিবিউট টু পলিসি ইমপ্লিমেন্টেশন। তাহলে এখানে অ্যাডমিন ক্যাডার জন্য বলা হয়েছে তুমি এটাকে এডুকেশন ক্যাডার হিসেবে নিয়ে আসবা। এভাবে আশা করি ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে কি সেটা বুঝছো। ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে তুমি, তোমার স্কুল, তোমার কলেজ, এই সমস্ত কথা নয়। ওই ওই কথাগুলো এক অন্য জায়গায়। এইখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ প্রশ্নটা আসলে ওয়াই শুড আই হায়ার ইউ এর উত্তর। যেমন আমাকেও এই প্রশ্ন সরাসরি করা হয়েছে, ইন্ট্রোডিউস ইউরসেলফ করা হয়েছে 37 ভাইবা। তো মনে করো আমাকে প্রশ্ন করা হয়েছিল এই why should we recruit you to be a diplomat of a country. Language skill is a must. So being a madrasa background student, I have a very good command over various languages. I have very good command over Arabic language. I have primary knowledge of Farsi language. I have very good command over Urdu language. I can conduct very easy communication with English, and Bangla is my mother tongue. This linguistic variety in me will obviously help me to conduct my professional activities if I am appointed in one of the international countries. This skill has made me separate from others, বা separated from others. আমি জাস্ট একটা পয়েন্ট তোমাদেরকে মেনশন করলাম, আমি আরো অনেকগুলো পয়েন্ট বলেছি কারণ যখন আমি ফরেন অ্যাফেয়ার্স এর ভাইবার জন্য নিজেকে প্রিপেয়ার করতেছিলাম, আমি এই ইন্ট্রোডিউস ইউরসেলফ এর জাতীয় এই জায়গাগুলোর জন্য আমি অনেকগুলো নোট টুক করে রাখছিলাম। তো আমি জাস্ট একটা পয়েন্ট বললাম। তাহলে তোমাকে কেন আমরা তোমাকে চাকরিটা দিবে, প্রশ্নের উত্তর প্রশ্ন সরাসরিও আসতে পারে, এবং আমি একেবারে নিজের প্রশ্নটা বললাম। আবার ইন্ট্রোডিউস ইউরসেলফ এই প্রশ্ন করেও তোমাকে জানতে চাইতে পারে। তাহলে অনেক কথা বললাম, তাহলে এবার আসো। তাহলে এখানে এই যে এটা আমাকে বলতেছে, আমি তাকে যেহেতু পয়েন্ট মেনশন করে দিয়েছিলাম এই পয়েন্ট গুলো আনবা, তখন সে আমাকে দিছে গ্রিটিংস, তারপরে নেম এন্ড হোম টাউন, তারপরে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে কো কারিকুলাম এন্ড জব এক্সপেরিয়েন্স, ক্যারিয়ার গোল এন্ড রিলেভেন্স। হ্যাঁ, রিলেভেন্স সুন্দর, খুব সুন্দর 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 লিখছে। তাহলে এই জিনিসগুলো আনছে, তুমি খেয়াল করো। এক বাক্যের মধ্যে সে দুই তিনটে ইনফরমেশন একসাথে নিয়ে আসছে। পলিটিক্যাল সায়েন্স থেকে পাস করছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করছি, এবং আমি দুইটাতেই ফার্স্ট ক্লাস পাইছি, সবগুলো কথা এক সেন্টেন্সে চলে আসছে। আর তুমি কি করবা, এক একটার জন্য এক একটা বাক্য লিখে আননেসেসারি লম্বা করে ফেলবে। সেরকম না, প্রিসাইজড, কনসাইজড এবং ফোকাসিং টু ইউর ক্যারিয়ার গোল। এভাবে আমরা সাজাবো। যেমন আরেকটা দেখো, এটা কিন্তু আবার বানানো বানানো না, এটা একটু আগে থেকে নেওয়া। এটা হচ্ছে আসসালামু আলাইকুম, এখানেও সালাম দেওয়া আছে, আবারও বলছি তুমি সালাম দেওয়া দরকার নেই, কারণ সালাম তো আমরা আগে দিয়ে ঢুকবো। এখানে আমরা দিব থ্যাংক ইউ। ঠিক আছে, মানে আমরা দিব থ্যাংকস ফর, থ্যাংক ইউ না লিখে থ্যাংকস ফর গিভিং মি অপরচুনিটি, giving me opportunity or chance to introduce myself. ঠিক আছে, I am Nusrat Jahan from Bogura. I completed my honors and masters in English from Rajshahi University, securing first class in both. During my studies, I worked as a part-time tutor. একেবারে দেখো ন্যাচারাল এই ব্যাপারটা, মানে আমি পার্ট টাইম টিউটর হিসেবে কাজ করতাম, and participated in academic seminars on our language teaching. তাহলে এই কাজগুলো আমি করতাম। I also completed a short training on classroom pedagogy. ক্লাসরুম প্যাডাগজির উপর আমি একটা শর্ট ট্রেনিং নিয়েছি, যেহেতু আমি পার্ট টাইম টিচিং করতাম। আই এম প্যাশনেট বোথ, না এখানে কি, অ্যাবাউট এডুকেশন, এন্ড বিলিভ দ্যাট জয়নিং দ্য বিসিএস এডুকেশন ক্যাডার উইল অ্যালাউ মি টু কন্ট্রিবিউট টু কোয়ালিটি টিচিং এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। তার মানে অর্থাৎ তুমি এটাকে একটা প্রাইভেট চাকরিতে একটা স্মার্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জয়েন করার জন্য যেভাবে তোমার ক্যারিয়ার গোলকে ফোকাস করে তুমি জিনিসটা যেভাবে সাজাও, ওভাবে সাজাবা। এজ ইউজুয়াল অর্ডিনারি গতানুগতিক সো কল্ড কিছু মুখস্থ কথা আমরা আনবো না, নিজের মতো করে একটা ডিজাইন করে নিব। আচ্ছা, একটা গেল। তাহলে তোমাকে ভাইভাতে যে প্রশ্নগুলো করা হয় তার জন্য ইউনিভার্সাল কোয়েশ্চেন হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর জন্য অনেক কথা তুলে ধরলাম। এবার আসো একাডেমিক ও প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। এখানে এ, এটা হচ্ছে জেনারেলের, এই কথাটা আমি ডিলিট করি নাই, আমি বলছি আবারও, এটা পুরনো শীট থেকে আমি ইয়া করে নিয়েছি। এখানে কিছু কথা ডিলিট করে নেই, কিছু কথা দেখো। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে মূলত আপনার সাবজেক্টের সাথে এই পোস্টের ক্যাডারের কি সম্পর্ক, এটা জেনারেল ক্যাডারের জন্য। তো এখন অনেকেই 51, এখানে 49-এ ভাইবা দিলেও, 49-এ ভাইবা দিলেও 50তমতে গিয়ে হয়তো আবারও ভাইবা দিবেন জেনারেল ক্যাডার আসার জন্য। তাহলে এই জন্য পয়েন্ট আমি ইচ্ছে করে ডিলিট করতে গিয়ে আবার রেখে দিয়েছি। তো আপনার ফাইনাল ইয়ার প্রজেক্ট কি ছিল, এটা কিন্তু আবার এই এই ক্যাডারের সাথেও যায়। তারপরে এখানে একটা কথা মাথায় রাখবেন, আপনার বিষয়কে রাষ্ট্রীয় পর্যায়ে উন্নয়নের সাথে যুক্ত করুন।
ক্যাডার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখুন। মনে করেন এডুকেশন ক্যাডার, এডুকেশন ক্যাডারের এই বিস্তারিত সম্পর্কে আপনি ধারণা রাখবেন। আপনাদের যে শীট গুলো দেওয়া হচ্ছে শীটের একটা ইয়াতে পুরা ডিটেল একটা জিনিস ব্রিফ বা পরিচিতি ওখানে তুলে দেওয়া হবে। এই ইয়া তাহলে আপনার সাবজেক্টের সাথে আপনার চাকরির সম্পর্কটা এখানে তুলে ধরা। এবার আসেন, তাহলে চলমান সময়ে মনে করেন এখন 45-এর ভাইবা চলছে, শেষ হয়ে যাচ্ছে, বা এর মধ্যে হয়তো শেষে না এখনো আছে 45-এর ভাইবা। তারপরে এরপরে আপনাদের ভাইবা শুরু হবে, ঠিক আছে? তাহলে এই যে চলমান ভাইবা গুলোতে আমাদের যেহেতু অনেকগুলো ভাইবার স্টুডেন্ট আছে, আমরা তো প্রতিদিনই শুনছি কার কাছে কি প্রশ্ন করছে। এরকম কয়েকটা প্রশ্ন আপনি দেখেন কি ধরনের প্রশ্ন ভাইভাতে সাধারণত করা হয়। যেমন রেফারেন্ডাম, হ্যাঁ, ঠিক আছে। এবং এটা এন্ড, এটা শীটের মধ্যে হয়তো বানানটা ভুল আছে, এন্ড, হ্যাঁ, প্লেবিসাইটের মধ্যে পার্থক্য কি, এটা পার্থক্য বানানটা, হ্যাঁ, কিছু তারপর হচ্ছে মনে করেন মুদ্রা অবমূল্যায়ন কিভাবে দেশের রপ্তানি বাড়ায়। এগুলো প্রশ্ন করা হয় দেশের, এগুলো রিয়েল কোয়েশ্চেন, রিয়েল কোয়েশ্চেন্স, মানে কয়েকটা নমুনা, মানে কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, মানে জেনারেল বিষয় থেকে, কন্টেম্পোরারি ইস্যু থেকে, বাংলাদেশ স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে, তার একটা নমুনা দিলাম এবং প্রত্যেকটাই রিয়েল কোয়েশ্চেন কিন্তু অমুকের কাছে এটা জিজ্ঞেস করছে, অমুকের কাছে এরকম। তাহলে বলে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এটা গুরুত্বপূর্ণ ধারাসমূহ বলুন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটা কিন্তু রিয়েল কোয়েশ্চেন না হলেও এটা আপনার জন্য প্রাসঙ্গিক, এটা একটু খেয়াল রাখবেন। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে বলার মতন, শিক্ষানীতি কি, নোট অফ ডিসেন্ট, এটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েল কোয়েশ্চেন, এই টাইপের প্রশ্ন আপনাকে করা হতে পারে। এই লেকচারের মধ্যে কিছু নমুনা প্রশ্ন আপনাদেরকে দিলাম, এবং এখানে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু উত্তরটা সংযুক্ত করে দিয়েছে, যেন আপনি এই ধরনের একটা প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন তার একটা ধারণা পান। এই জন্য লেকচারের মধ্যে প্রত্যেকটা, যেমন রেফারেন্ডাম, এটা এন্ড হ্যালো। এন্ড, শীট দিলে শীটের মধ্যে এটা ইয়া করে নেবেন, মানে কারেকশন করে নেবেন। তারপরে মুদ্রা উন্নয়ন কিভাবে দেশের রপ্তানি বাড়ায়, এটার জন্য ছোট উত্তর। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য, ছোট উত্তর। কার্যবিধি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি কি, প্রত্যেকটার উত্তরগুলো এখানে উত্তর হিসেবে দেওয়া আছে। যেমন দেখেন নোট অফ ডিসেন্ট, এটা নিয়ে বর্তমান আলোচনা হচ্ছে। তো নোট অফ ডিসেন্ট জিনিসটা কি। হম এরপর আরো কিছু প্রশ্ন এখানে আছে। শীটের মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে আমি নিজে কাজ করছি তো, অপারেটর করে না, এই জন্য কিছু ভুল প্রান্তে রয়ে গেছে। এই দেখেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলো কি কি। তারপরে মানে এগুলো আরো কতগুলো প্রশ্ন আছে। স্মার্ট বাংলাদেশ, এটা পুরনো প্রশ্ন, হ্যাঁ। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান কি। তারপরে এখানে দেখেন, এখানে এই ধরনের জিনিসগুলো শুধু তথ্য নয়, বিশ্লেষণ দিন। মানে জাস্ট একটা প্রশ্ন করছি, প্রশ্নটাকে জাস্ট কিছু প্রশ্ন থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন, কিছু প্রশ্ন থাকবে ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন গুলোকে আপনি লম্বা করে বলবেন। ধরেন এই একটা প্রশ্ন উদাহরণ আমি ইতিমধ্যে বলেছি, এটা হচ্ছে মনে করেন ঢাকা সিটির ট্রাফিক জ্যাম, মনে করেন তিস্তা প্রকল্প নিয়ে প্রশ্ন করলো, অথবা বাংলাদেশের যে কোনো একটা ক্রাইসিস নিয়ে প্রশ্ন। ক্রাইসিস নিয়ে প্রশ্ন করলে তখন আপনি ওপেন এন্ডেড প্রশ্ন, যেটা আপনাকে এক্সপ্লেন করতে দিবে, আপনাকে কিন্তু বিচার করবে ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে। ক্লোজ এন্ডেড কোশ্চেন দিয়ে আপনাকে বিচার করবে না। ক্লোজ এন্ডেড কোশ্চেন হচ্ছে, ধরেন এই এই মনে করেন এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে কত তারিখে ডক্টর ইউনূস ভাষণ দিয়েছিল, এটা হচ্ছে নির্দিষ্ট একটা তারিখ, উত্তর। মনে করেন এই এই মনে করেন ঢাকা এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা কত তারিখে ঘটেছিল, কথার কথা। এগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, অর্থাৎ যার উত্তর হবে জাস্ট একটা উত্তর, একটা তথ্য, একটা ইনফরমেশন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন আপনার জন্য মার্কের জন্য, নম্বরের জন্য, আপনাকে পাস করানোর জন্য কোনো কারণ না। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন আপনি না পারলেও সমস্যা নেই, কারণ একটা মানুষ একটা তথ্য না জানতেও পারে। কিন্তু ওপেন এন্ড কোয়েশ্চেন দিয়ে আপনাকে সম্পূর্ণ যাচাই করা হবে, যেটাকে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন বলতে পারে, যেটাকে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বলতে পারে, যেখানে ডেসক্রিপশনের জায়গা পাবেন, মানে বলবেন। যেমন ধরেন আপনাকে বললো আপনি এসেছেন সমাজ বিজ্ঞান থেকে পড়াশোনা করেছেন, এবং আপনি এসেছেন ইয়া থেকে ভোলার চর ফ্যাশন থেকে। এখন ভোলার চর ফ্যাশনে মনে করেন একটা দরিদ্র গ্রাম, বা ওখানে ওখানকার সমুদ্রের ওই এলাকার এই মানুষগুলোতে ওখানে দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসের পরে বাংলাদেশে যে যেগুলো আছে সবগুলোর ফোকাস হচ্ছে রোহিঙ্গা এবং কক্সবাজারে। বাংলাদেশের প্রান্তিক বিভিন্ন জায়গায় এনজিও গুলো আর কাজ করছে না, এনজিওদের হেল্প গুলো পাচ্ছে না। এটা সমাজ বিজ্ঞানের একজন স্টুডেন্ট হিসাবে, আর এখানে সোশ্যাল সার্টিনেটের যে বিষয়গুলো আছে এগুলাকে কানেক্ট করে আপনাকে বলার, এই যে অনগ্রসর জনসংখ্যার একটা সমস্যা সমাধান নিয়ে কথা বলবো, তখন আপনি রিয়েল লাইফ রিয়েলিস্টিক প্রবলেম সলিউশন এই কথাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বলবেন, বলবেন কথা তথ্য দিন, এভাবে এই জিনিসগুলো। তাহলে দেখেন সমস্যাও সম্ভাব্য, দেখেন সমস্যাও সম্ভাব্য সমাধান নিয়ে আপনার মতামত দিন, নিজের মতামত দিবেন, ঠিক আছে? সরকারের নীতি অর্জনের প্রশংসা করতে বলবেন না, অবশ্যই যে কোনো যেটা ভালো সেটা ভালো বলবেন। আর কোন একটা সমালোচনা করতে গেলে কনস্ট্রাকটিভ লজিক্যাল সমালোচনা করবেন। তারপরে হচ্ছে
দেখেন গঠনমূলক কনস্ট্রাকটিভ সমালোচনা করবে, কোনো ধরনের ইলজিক্যাল গভর্নমেন্টের বিরুদ্ধে যায় এমন কোনো কথা নেই। আর এখন একটা সুবিধা আছে, ওটা হচ্ছে যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন পলিটিক্যাল গভর্নমেন্টকে ফেভারে রেখে কথা বলতে হবে, কারণ মানুষগুলো পলিটিক্যাল গভর্নমেন্টের কাছাকাছি মনোভাবের মানুষ থাকবে, কিছু কমন সেন্স রাখতে হয়। এখানে কোনো কেউ খারাপ কেউ ভালো বলার বিষয় না, ন্যাচারালি যা ঘটে তার কথা। এখন কিন্তু কিছুটা আপনি নিউট্রাল থাকতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপর এখানে আরো কিছু তথ্য আছে বিষয়ের বিষয় নিয়ে, এটা জাস্ট পড়ে নিবেন। নিজ পঠিত বিষয়, মৌলিক জ্ঞান রাখবেন কি কি ধারণা। দেখেন এখানে অনার্স এর বিষয় মনে করেন আপনি পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান থেকে, তাহলে দেখেন মৌলিক জ্ঞান, হ্যাঁ, অনার্স মাস্টার্স এর প্রতিটি বিষয়ের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন, যেগুলো কানেক্টেড টু কারেন্ট ইস্যুস, গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য ধারণা, ঠিক আছে। তাহলে প্রশ্ন করার সময় নির্দিষ্ট একটা ডাটা কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করবো না। মনে করেন মনে করেন অর্থনীতি % ম্যালথাসের জনসংখ্যা তথ্য, এটা সমাজ বিজ্ঞানের স্টুডেন্টরাও পড়ছেন, অর্থনীতির স্টুডেন্টরা পড়ছেন, এবং আর্টস ফ্যাকাল্টির অন্যান্য সাবজেক্টের অনেকেই কিন্তু ম্যালথাসের জনসংখ্যা তথ্য সম্পর্কে পড়ছেন। কারণ আমাদের মেজর কোর্সগুলোর বাইরে নন মেজর অনেক কোর্স থাকে ওখানে, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এগুলো প্রায় সব সাবজেক্টের আর্টস ফ্যাকাল্টির জন্য নন মেজর কোর্স হিসাবে থাকে। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তথ্যটা কি? এই যে এই ধরনের ব্যাখ্যা এইগুলা, অর্থাৎ প্রস্তুতি নিতে গেলে এই টাইপের জিনিসগুলাই আপনাকে দেখতে হবে। এই কথাটাই, 2-3টি গুরুত্বপূর্ণ তথ্য বা ধারণা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুতি রাখেন। এবং বাংলাদেশে এগুলোর প্রয়োগ, এই কথাটা আমি শুরু থেকে কয়েকবার করে বলছি, আবারও বলছি, আপনার বিষয়ের সাথে সিভিল সার্ভিসে কিভাবে প্রয়োগ করতে পারবেন, এই যে এই কথাগুলোকে লজিক্যালি এখন থেকে একটু বুঝিয়ে নিন। তারপরে বেসিক বিষয়ের মধ্যে সংবিধান, মুক্তিযুদ্ধ, সরকার ব্যবস্থা, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়গুলি, এগুলো নিয়ে একটু পত্র পত্রিকা পড়ার দিকে খেয়াল রাখবেন। তারপরে দেখেন নিয়মিত প্রস্তুতি, ভাইবার আগের দিন ও ওই দিনের পত্রিকা অবশ্যই ভালো করে দেখুন। নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস রাখুন, অন্তত এখন থেকে আপনার ভাইবার দিন পর্যন্ত প্রতিদিন 1-2টা পত্রিকা পড়া, এটা একেবারে ফরজ ফরজ ফরজ। হম। তারপর আসেন এখান এ এরপরে আপনার ভাইভাতে যে সমস্ত সাইট বিচার করা হয় তার মধ্যে আরেকটা সাইট হচ্ছে মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল, সিচুয়েশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল, পরিস্থিতিগত এবং মনস্তাত্ত্বিক, এই বিষয়গুলো এখানে দেখেন। এই ধরনের প্রশ্নগুলোকে যদি আপনার বস আপনার সাথে অন্যায় করেন, আপনি কি করবেন? এই ধরনের প্রশ্ন প্রয়োজনে এআই এর সাহায্য নেন। এখন এক্ষেত্রে কিছু এআই এর সাহায্য নেবেন, কিন্তু এআই কখনো কখনো ইলজিক্যাল ভুলভাল উত্তর দিবে। শুধুমাত্র এআই এর উপর নির্ভরশীল থাকবেন না, সাপোর্টিং বই, আমাদের শীট এবং অভিজ্ঞদের পরামর্শের সাথে একটু কাজ করবেন। তারপরে হচ্ছে আপনাকে একটি অনগ্রসর এলাকায় পোস্টিং দেওয়া হলো, আপনি সেখানে কিভাবে কাজ করবেন? হ্যাঁ, এই ধরনের কথাগুলো, এগুলোতে আপনার লয়ালটি, অনেস্টি, চাকরির প্রতি, ক্যারিয়ারের প্রতি যত্নবান আছেন কিনা, এই জিনিসগুলো সাইকোলজিক্যালি জাজ করে। আপনার জীবনে বিগেস্ট ফেলিওর কি? আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি? ব্যর্থতা থেকে আপনি কি শিখেছেন? প্রেমে পড়ছেন, ছেঁকা খাইছেন? এই ধরনের প্র্যাকটিক্যাল অনেক কথা কিন্তু মনে হবে আপনাকে ফান করে এমনিতে এক্সট্রা প্রশ্ন হিসেবে করছে। ঘট্ট মিস করে বলছি, কসম, এটা কোনো এক্সট্রা প্রশ্ন না, এটা সাইকোলজিক্যাল প্রশ্ন ছিল। ফান করে হাসতে হাসতে কথা ছলে একটা এরকম প্রশ্ন করে বসবে, কথা বলছেন? হ্যাঁ, পরিস্থিতি কিভাবে সামলাচ্ছেন এবং আপনি মানসিক ভাবে আপনি কি ধরনের অ্যাটিটিউড পোজ করেন, এই জিনিসগুলো। এই জন্য এখানে আপনার আইকিউ, ঠিক আছে, টেস্ট করা হয়। উত্তর হতে হবে ভারসাম্যপূর্ণ, ধৈর্যশীল এবং সমস্যার সমাধানমুখী। ভারসাম্যপূর্ণ, ধৈর্যশীল, সমস্যার সমাধানমুখী, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে আসেন এই, মনে করেন এডুকেশন ক্যাডারে আসছেন, অথবা অন্য ক্যাডারের ক্ষেত্রে পরবর্তীতে কোনো ভাইবা দিচ্ছেন, কেন এডুকেশন ক্যাডারে আসতে যাচ্ছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর মতো একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এডুকেশন ক্যাডারের দায়িত্ব কি কি, আমি কিছু কথা বলেছি, আরো ডিটেলস আপনাদেরকে দিব সেটা আকারে, ওগুলো থেকে দেখবেন। ঠিক আছে, আপনার পছন্দের খেলার এগুলা গভীরভাবে পড়াশোনা করেন, ওই যে বলেছে। এবার আসেন, আমার একেবারে শেষ দিকে চলে আসছি আমি। আমার কথা হচ্ছে, দেখেন এখানে কথাবার্তা হবে, ভাইবা একটা কনভারসেশন, এবং এটা একেবারে গতানুগতিক কনভারসেশন নয়। ভাইবা হচ্ছে মূলত একটা স্ট্রাকচার্ড কনভারসেশন, যেখানে অনেক ইরিলেভেন্ট কথোপকথন আসবে, কিন্তু কথোপকথন গুলো যারা করছেন, যারা ওদিক থেকে আপনার কাছে কথাগুলো আনছেন, তাদের মধ্যে একটা প্ল্যান আছে, স্ট্রাকচার আছে, প্ল্যান করা জিনিস। এই জন্য কিছু ভুল অবশ্যই করা যাবে না। প্রথম পয়েন্ট হচ্ছে বিতর্কে জড়ানো যাবে না। আপনি অ্যাবসলিউটলি জানেন এটা শুদ্ধ, আপনি যেটা বলছেন, কিন্তু ভাই বাবু উনি বলছেন এটা ভুল, বিতর্ক করবেন না। সরি স্যার, এটা আমার হয়তো চেক করা লাগবে, আমি হয়তো এই মুহূর্তে ভুলে গেছি, আমি স্যার চেক করে নিব অথবা দেখে নিব। কিন্তু আপনি শুদ্ধ হলেও উনি যদি না মানেন, উনি যদি, আপনি বিতর্ক করবেন না। এটা তো শেষ, আপনার চাকরি শেষ যদি এরকম করেন। তারপরে হচ্ছে আত্মম্বরিতা, অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না, বিনয়ী হন। এটা এর আগে যেহেতু বলছি, হ্যাঁ, এটা হচ্ছে
এগুলো কি পয়েন্ট? এগুলো কি পয়েন্ট বলছি, পয়েন্টের শিরোনাম সাথে দেখেন। যে ভুলগুলো করবেন না, যে ভুলগুলো করবেন না, যে ভুলগুলো করবেন না। দেখেন, নেগেটিভিটি, নেগেটিভিটি জীবনে, ফেলিওর বা অন্য কারো সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না, কারো সমালোচনা করতে যাবেন না। নিজের আপনার একটা দোষের কথা বলা হচ্ছে, এখানে আপনি যদি বলেন ওখানে আমি 10টা প্রেম করছি, তাহলে দেখা আপনার চারিত্রিক সমস্যা। আবার আপনি যদি বলেন আমি চুরি করতাম, এই ধরনের নেতিবাচক কোনো কিছু বলবেন না। আর নেতিবাচক বলার সময় এমন ভাবে নেতিবাচক কথা বলবেন যেটা নেতিবাচক কিন্তু অত দোষের না। যেমন আমি বেশি ইমোশনাল, আমি একটু এই, সবাইকে সহজে বিশ্বাস করি, এই টাইপের দুর্বলতা দেখাবে। কিন্তু আপনি সরাসরি আপনার মধ্যে কোনো ক্রাইম করার মতো দোষ থাকলে যদি আপনি বলেন আমি একটা মানুষকে ছুরি মেরে দিয়েছিলাম, এসব কথা তার বলতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে খেয়াল রাখবেন। দেখেন, ফেলিওর বা অন্য কারো সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না, নিজের সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে। অস্থিরতা, হাত পা নড়াচড়া, প্যান্ট টেপানো, পা দোলানো থেকে বিরত থাকুন, এগুলো আশা করি করবেন না। আপনারা সিরিয়াস থাকবেন, সিরিয়াস কোনো মানুষ এগুলো করে না। তবু কিছু মানুষ থাকে না, এমনিতে বসলে কোনো কারণ ছাড়া পাঠা এভাবে এভাবে গুতাই, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। তারপরে হচ্ছে এই, দেরি করে আসবেন না, এটা আপনারা করার সম্ভাবনা নাই, কারণ বিসিএস এ কেউ দেরি করে যাওয়ার মতো সমস্যা হওয়ার কথা না। তারপরে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, এটার জন্য আমি একটা পার্ট রেখেছি। এবং এখানে দেখেন, দেখেন, ভাইবা বোর্ডে এই কথাটা দিয়ে কথা শেষ। ভাইবা বোর্ড কিন্তু মানুষ খুঁজেন একজন কেমন মানুষ, সম্ভাবনাময়। মানে এখন থেকে আপনি অনেক জ্ঞানী এমন তারা বিশ্বাস করেন না, তারা চায় এখন আপনি অনেক নলেজেবল, অনেক পণ্ডিত, এরকম পুরো পছন্দ করবে না। পুরো চাইবে আপনি ক্রিয়েটিভ, আপনি ইনকিউজিটিভ সেন্সের, আপনি ভবিষ্যতে নিজেকে একটা সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা রাখেন। আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দিয়ে একজন সিভিল সার্ভিসের কর্মকর্তার লেভেলে আপনাকে নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, ওই জিনিসটা চাই। এখনই আপনি অনেক বেশি পণ্ডিত এরকম হলে এরা, এদের পছন্দ না। মেধাবী, দেশপ্রেমিক তরুণকে খুঁজেন। ঠিক আছে, যার হাতে দেশের ভবিষ্যৎ সঁপে দিতে পারেন, আপনি শুধু আপনার সেরাটা দিয়ে আসবেন। আপনার প্রস্তুতি, সততা এবং আত্মবিশ্বাসী আপনাকে সফল সফল করবে। নিজের উপর বিশ্বাস রাখুন, কথাগুলো আমি বলেছি, আরো একবার লিখে দিয়েছি যেন আপনার কোনো গ্যাপ না থাকে। আপনাদের সবার জন্য রইলো উপরন্ত শুভকামনা, এবং অবশ্যই আপনার ভাইয়ের জন্য ভালো হয়। যদি আমার সাথে এই মত গুলোতে দেখা হয় ইনশাল্লাহ, তখন আরো প্রশ্ন করতে পারবেন। এখন যদি কোনো প্রশ্ন থাকি করেন, আমার একটু পরে আরো একটা ক্লাস আছে, আমি একটু শেষ করে দিতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমার উত্তর করার লাগলে উত্তর করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে এই যে কাগজপত্র যেগুলো আমরা নেব, ওখানে এই যে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেটা আমাদের নিতে হয়, স্যার আমি যে মাদ্রাসায় সেক্ষেত্রে তো ওখানে সমান লেখাই আছে, আমাকে আলাদা তো কিছু লাগছে না, জাস্ট এমনি একটু কোশ্চেন স্যার। হ্যাঁ, না, সমাধান লেখা থাকলে লাগবে না। ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে হচ্ছে স্পেশাল ডিগ্রি, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিপ্লোমা, এই টাইপের কিছু কোয়ালিফিকেশন লাগবে, যেটা যারা জেনারেল লাইনে পড়াশোনা মানে বাংলাদেশের, মনে করেন মাদ্রাসা সার্টিফিকেট কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আসছে। যে মেডিকেল প্র্যাকটিশনার যে প্রত্যয়নপত্র নিতে হয়, মানে স্যার ডাক্তারের নিতে হয় নাকি স্যার অন্যরকম কিছু একটা? অবশ্যই ডাক্তার নিতে হবে, কারণ এখানে ভর্তি হতে হলে ডাক্তার ছাড়া খেয়ে যাবে। সিভিল সার্জন থেকে নিতে হবে, এমবিবিএস পাস করা, আইসি পাস করা, এমবিএ পাস করা, বিএ আছে। ওই যে ওদের ডাক্তারদের একটা রিকোয়ারমেন্ট থাকে, ওটাও লাগবে, প্লাস পরে বিসিএস করা এরকম। আচ্ছা স্যার। সিভিল সার্জন অফিস থেকে করে পারলে সবচেয়ে ভালো, ওখানে গেলে অটোমেটিক পাস করা। আচ্ছা জি, আচ্ছা স্যার, আমি একটা স্কুলে বর্তমানে চাকরি করি। জি, জি। স্যার এখন আমার জন্য কি আলাদা করে ছাড়পত্র নেওয়া লাগবে নাকি আমি এটা স্কিপ করলেই হয়? স্কুল স্কুল স্যার কি এটা সরকারি? না স্যার, প্রাইভেট স্কুল, প্রাইভেট। না, লাগবে না। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ স্যার। জি। আর আর প্রশ্ন? তাহলে এখন আশা করি আমি মানে ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে যেহেতু আমি স্লাইড রেখেছিলাম, আর নেসেসারি কথা বলি নাই, কিছু ক্ষেত্রে আমি একটু দ্রুত কথা বলছি যেন কথা বেশি বলা যায়। আর ক্লাসটা প্রয়োজনে যারা লাইভে করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনি গুরুত্ব দিয়েছেন বিষয়টাকে। এই গুরুত্ব আমাকে দেওয়া না, আমি তো অনেক জ্ঞানী গুণী, কেউ এরকম কিছু না। আমি হচ্ছে এই কাজগুলো করে অভ্যস্ত, আমার কথা বলার ধরন দেখে আপনি বুঝছেন। এই কাজগুলো করে অভ্যস্ত, যা বলেছি তা প্র্যাকটিক্যাল সেন্স থেকে বলেছি। এবং আমি আপনার সিনিয়র হিসেবে আমি আপনাকে এই পথ দিয়ে পাশ করে আমি এই জায়গায় এসেছি, আমার অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করেছি। এখানে জ্ঞানীগুণী হওয়ার বিষয় না, বড় হওয়া ছোট হওয়ার বিষয় না। তো এখানে বিষয়টা হচ্ছে আপনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন। তো এরপরেও যারা ব্যস্ততার কারণে লাইভ ক্লাসটা করতে পারেন নাই, ভিডিও দেখছেন, আপনিও খুব ভালোভাবে পয়েন্টগুলো মেনে চলবেন। এর মধ্যে আমার ক্লাস শেষ হতে হতে আপনারা এই ক্লাসের শীটটাও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, এখানে শেষ করে দিচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে প্রয়োজনে এই আপনারা গ্রুপে করলে আমি পেয়ে যাব, তবু আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ করতে পারেন।
01, এটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নাম আরাফাত ভাই। যেহেতু আপনারা পাইলট প্রার্থী, আপনাদের সামনে স্যার সেজে মুরব্বী হওয়ার চেষ্টা করছি না। ঠিক আছে আরাফাত ভাই, এই এই হচ্ছে বিষয়। হোয়াটসঅ্যাপ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।